গল্পের নাম অন্যরকম তুমিময় হৃদয়াঙ্গন। কলমে তামান্না আল রায়ান। পঞ্চম পর্ব। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে আছে নাজিবা। চোখ মুখে মলিন বিষণ্ণতা। শাড়ির মধ্যে রক্ত ছিটিয়ে আছে, তার উপর গরম জ্যাকেট জড়ানো। জনাব ইসমাইলকে জড়িয়ে ধরে বিলাপ করে কান্না করছেন মিসেস ফেরদৌসী। একমাত্র ছেলের সঙ্গে এই কি হল? আকবর সকলের বিষণ্ণময় চেহারা দেখে কাউকে চাপ দেওয়ার চেষ্টা করল না। সে একলা হাতে হাসপাতালের যত ফর্মালিটিস আছে সব সামলে নিচ্ছে, কিন্তু সেও মনে মন বন্ধুর অসুস্থ দশার জন্য কষ্টে ভুগছে। কষ্ট দেখানোর সাধ্য নেই বলে ফর্মালিটিস পূর্ণ করার পর এক কোণায় দাঁড়িয়ে পরিবারের মলিন চিন্তিত চেহারার দিকে তাকিয়ে আছে। 31st নাইট বুঝি বিপদ নিয়ে হাজির হয়েছে। রাতের বোধহয় 2টার সময় চলছে। অপারেশন থিয়েটারে আফরাজকে নেওয়া হলেও 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, অথচ তার অবস্থা সম্বন্ধে এখনো সকলের অজানা রয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দে সকলের দৃষ্টি দরজার দিকে পড়ল। সামনে নার্সকে বের হতে দেখে সকলে আগ্রহী দৃষ্টিতে তাকায়, কিন্তু নার্স তোড় জড়ো করে এসেই বলে, আপনাদের মধ্যে এ পজিটিভ ব্লাড গ্রুপ কার আছে? আকবর সঙ্গে সঙ্গে বলে, জি শীষ, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। আমাকে বলুন। দেখুন, আপনাদের পেশেন্টের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল, তার 2 ব্যাগ রক্ত লাগবে। আসুন আপনি। সকলের কৌতূহলী মুখশ্রী পুনরায় মলিন হয়ে গেল। আকবর তাদের দিকে এক পলক চেয়ে নার্সের পিছু পিছু গেল। নাজিবা নিঃশব্দে কাঁদছে, যার আওয়াজ কারো কানেও ঠেকেছে না। জনাব ইসমাইল বৌমার দিকে বিরক্তির দৃষ্টিতে চেয়ে মুখ ফিরিয়ে নিলেন। তার বিবেক তাকে বলছে, তার ছেলের এ অবস্থার জন্য একমাত্র এই মেয়েই দায়ী। তাও পুনরায় এই মেয়েই। মিসেস ফেরদৌসী কান্নাময় সুরে বিলাপ করে বলছেন, বলছিলাম এই মেয়েটা অপয়া, মুখপুরি। আমার ছেলে আফরাজ এর সঙ্গে থাকলেই তাকে মেরে দেবে বলেছিলাম না আপনাকে? দেখছেন খুশি তো এবার? আমার ছেলেটাকে জীবন মৃত্যুর মাঝে ঠেলে দিলেন আপনারা। আর আপনি আম্মা, আপনি না আপনার নাতিকে বেশি ভালোবাসেন, তাই বুঝি তার গলায় এই অপয়া মেয়েরে ঝুলিয়ে মরণের দিন দেখাচ্ছেন? বৌমার কথায় খাদিজা বেগম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকান। ছেলের অসুস্থতায় মায়ের আর্তনাদ এত বছর পর দেখে হৃদয়ের স্পন্দন অনুভব করছেন তিনি। গম্ভীর মুখ করে নাতবউয়ের দিকে তাকান। নাজিবাও শান্ত নেই, সকলের তুচ্ছতাচ্ছিল্যতা তাকে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। সে যত নিজেকে শক্ত করতে চাইছে তত সে দুর্বল হয়ে পড়ছে। না পারতে সে দাদি শাশুড়ির দিকে তাকায়, অত্যন্ত এ আশায় তার দাদি শাশুড়ি তার প্রতি সদয় হোক। কিন্তু কিছু মুহূর্ত পর তার আশা নিরাশায় পরিণত হল। খাদিজা বেগম লাঠি ঠকঠক করে নাজিবার সামনে এসে দাঁড়িয়ে যান। নাজিবা মলিন মুখে দাদি শাশুড়ির দিকে চেয়ে ম্লান কণ্ঠে আওড়ায়, প্লিজ দাদি, আপনিও আমায় তাড়িয়ে দিয়েন না। আপনার নাতিকে ছাড়া আমি বাঁচব না গো দাদি, খুব ভালোবাসি তাকে, প্লিজ দাদি। ফুপিয়ে উঠে মেয়েটা। খাদিজা বেগমের চোখ থেকেও পানি পড়তে লাগল, তবুও তিনি এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। কোমলভাবে নাজিবার বাহু চেপে ধরে সিটের বসা থেকে দাঁড় করিয়ে নেন। নাজিবা শরীর কান্নার কারণে মৃদু মৃদু কাঁপছে। খাদিজা বেগম কিঞ্চিত মুহূর্ত নাতবুকে পরখ করলেন। এই মুখশ্রীর মানবীকে তিনি নিজ ইচ্ছায় একমাত্র নাতির সঙ্গে বিয়ে করিয়েছিলেন। আজ এমনও দিন এলো যে মেয়েটাকে তার নিজ হাতে বের করে দিতে হচ্ছে। নাজিবাকে অপারেশন থিয়েটারের রুম থেকে কিছুটা দূরে সরিয়ে এনে বলেন, দেখো না, তবু তুমি কয়েকদিনের জন্য আমার ফার্মহাউজে চলে যাও। ফার্মহাউজের ঠিকানা সম্পর্কে তোমার চিন্তা করতে হবে না, আমি কল করে ড্রাইভারকে রেডি করে নেব।
সে ড্রাইভার গাড়ি নিয়ে বাহিরেই আছে। তাকে বলবো ভালোমত যাতে তোমাকে পৌঁছে দেয়। ওখানে গেলেও অত্যন্ত নিজেকে দূরে রেখে সকলের মনে জায়গা করতে পারবে। আমি জানি স্ত্রী হিসেবে তোমার মনে কি চলছে, কিন্তু এই সময়টা তোমার জন্য খারাপ। তাই কয়েকদিন ফার্মহাউজে চলে যাও। সব ঠিক হলে তোমাকে নিয়ে আসব। দাদি শাশুড়ির কথায় নাজিবার হৃদয় থেকে বড় বোঝা নেমে গেল। তৎক্ষণাৎ দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি বিশ্বাস করুন আমি নিজেও বুঝিনি ওই সময় আসলে ঘটলটা কি। আমি আর উনি। খাদিজা বেগম তাড়াহুড়ো করে বলেন, না না, তবু এখন কিছু বলো না। তোমাকে রাতে ফোন দেব, তখন বলিও। এখন সঠিক টাইম নয়। দাদির কথায় নাজিবা বলতে গিয়েও পারল না। সত্যটা জানা যে খুব জরুরি, কিন্তু পরিবেশের প্রতিক্রিয়ায় সেও মানতে বাধ্য। অতএব দাদির সালাম নিয়ে বেরিয়ে যেতে গিয়েও থেমে যায়। পিছু মোড়ে আর চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকায়। আফরাজকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না তার। পরিস্থিতি আজ পক্ষে হলে অবশ্য সে আফরাজের কাছে থাকত। অবিচ্ছিন্ন মনকে কোনো মতে বুঝো দিয়ে দাদি শাশুড়ির কথা মেনে ফার্মহাউস যাওয়ার জন্য বেরিয়ে গেল। খাদিজা বেগম ঠোঁট কামড়ে চেয়ে রইলেন। চোখ থেকে এক দুই ফোঁটা পানি গাল ভেদ করে ঝরে গেল। চোখ মুছে তিনি নাজিবার যাওয়ার দিকে তাকিয়ে বলেন, আমাকে মাফ করে দিও না তবু। তোমাকে ভীষণ পছন্দ ছিল আমার, কিন্তু নাতি আমার বংশের একমাত্র উত্তরাধিকারী। তার শূন্যতায় তো জায়গাটা খালি রয়ে যাবে। তার যেন ক্ষতি না হয় সে ব্যবস্থা করতেই তোমাকে ফার্মহাউজে পাঠানো। ওখান থেকে তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে। এরপর আর কারো কোনো অভিযোগ থাকবে না। সাবাস মেরে শের, তোর শুট তো একদম বরাবর হয়েছে, কোনো এপর ওপর অবধি হয়নি। এর জন্য তোদেরকে পুরস্কার দেওয়া উচিত। জনাব দাহাব এহসান গান শুটার দুজনকে ইঙ্গিত করে কথাগুলো বললেন। তিনি হেঁটে দেওয়ালের কাছে আসলেন। দেওয়ালে টাঙানো ছুরি থেকে দুটা ছুরি হাতে লুকিয়ে নেন। যা কারো চোখে না পড়লেও জনাব লিয়াকত এর চোখে ঠিকই ধরা পড়েছে। মনে মনে তিনি আতঙ্ক বোধ করছেন। তার শ্বশুর কি কারণে ছুরি হাতে নিল তা একটু হলেও আঁচ করতে পেরেছেন। ঢোক গিলে রুমের এক কোণায় গিয়ে দাঁড়ান। দাহাব এহসান আয়নার মধ্যে দুজনের প্রতিফলিত রূপের দিকে চেয়ে হিংস্র হয়ে উঠলেন। দ্রুত এসে দুজনের শরীরে দাঁত বসিয়ে চেপে ধরে বার কয়েক ছুরি দিয়ে আঘাত করলেন। একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। তাদের শরীরের রক্ত চুষে খেয়ে নেন তিনি। জনাব লিয়াকত এরূপ বিবশ দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যান। পাবলিক ওয়াশরুমে ঢুকে বমি করে ফ্রেশ হয়ে নেন। মিসেস হিয়া বাবার রুমের ধারে কাছেও গেলেন না, কেননা লোক দুটার আওয়াজ তিনি ভালোই শুনতে পেয়েছেন। তিনি জানেন তার বাবা সত্য প্রকাশ্যে না আসার জন্য তাদের খেয়ে ফেলেছেন। তাই তিনি আর নিজেকে দরদি সাজালেন না। স্বামীকে দেখে চিন্তিত মুখভঙ্গি নিয়ে সামনে দাঁড়িয়ে যান। লিয়াকত স্ত্রীর দিকে ভুরু নাচিয়ে বলেন, কি এখন কি লেকচার দিতে আসছো? শুনেন না আজকে সকালে আপনি কল ধরছিলেন না বলে আমি মনে মনে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর এখন তাবাসসুমকে কলে পাচ্ছি না। আপনার কল না হয় রিং হয়েছিল, কিন্তু তাবাসসুমের কলে তো রিং হচ্ছে না। আমাদের মেয়েটার খোঁজ করে দেখুন না। বাবাকেও বলে লাভ নেই, উনি কখনো আমাদের চিন্তা করেননি। সারাক্ষণ সম্পদ আর কামনা লালসার মাঝে ডুবে মরা পুরুষ তিনি। কি বলছো? তাবাসসুম ফোন ধরছে না, কথাটা আগে কেন জানাওনি? ওহ খোদা, না জানি মেয়েটা কোথায় আছে। জনাব লিয়াকত তৎক্ষণাৎ শার্ট পরে বাসার থেকে বেরিয়ে যান। মিসেস হিয়া পায়চারি করতে থাকেন। তিনিও ক্লান্ত নিজের বাবার এসব কর্মে।
কিন্তু তিনিও বা কি করতে পারবেন? সবটা লোভে পড়ে করলেন, এখন প্রায়শ্চিত করতে চাইলেও রেহাই পাচ্ছেন না। হঠাৎ ফোনে কল চলে আসায় তিনি কলটি রিসিভ করেন। অপর পাশের লোকটি বলেন, ম্যাম, আপনি যে নার্সকে বেঁধে রাখতে বলেছিলেন আমরা বেঁধে রেখেছিলাম, কিন্তু গত পরশু সেই নার্সকে দাহাব স্যার নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন। কথাটি শুনে দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলেন মিসেস হিয়া। ঠিক আছে, অ্যামাউন্ট পাঠিয়ে দিচ্ছি বলেই তিনি কল রেখে দিলেন। অপর পাশের লোকটি আর এসবের খবর রাখল না। সে তার পাওনা পেল মানে তার কাজ শেষ। মিসেস হিয়া দ্রুত পায়ে হেঁটে বাবার রুমের সামনে আসলেন। ভদ্রতার খাতিরে দরজায় নক করলেন। দাহাব এহসান শব্দ শুনেও অশোনা করলেন। মিসেস হিয়া উত্তর না পেয়ে স্বেচ্ছায় ঢুকে পড়লেন। সামনে দেখে অবাক, তার বাবা ফোনের মধ্যে অস্থির হয়ে কি যেন টাইপিং করছেন। তিনি সচ্ছল পায়ে এগিয়ে সাড়া দেন। দাহাব এহসান টাইপিং শেষে রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। তার হাসিতে যেন অমূল্য রত্ন হাসিল করার মতো খুশি উপচে পড়ছে। মিসেস হিয়া বাবার পাগলামিপনায় ব্যাঘাত ঘটিয়ে বলেন, আপনার কি হয়েছে বাবা? এভাবে উল্লাস কেন করছেন? এমন ভাব ধরলেন যেন নাজিবাকে হাত করতে পেরেছেন। শেষ কথায় খুব তাচ্ছিল্যে তা প্রকাশ করলেন তিনি। দাহাব এহসান বুঝতে পারলেন, তবুও মুখশ্রী জুড়ে যে হাসি তা বিলীন হতে দিলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে বলেন, আজ যাই বল না কেন মা, আমি ভীষণ খুশি। মুরগি নিজে আমার খামারে আসবে, এর চেয়ে খুশি আর কি হতে পারে আমার জন্য? মিসেস হিয়া তার বাবার কথা বুঝলেন না। পুনরায় প্রশ্ন করতে নিলে দাহাব এহসান চোখ রাঙানি দিলেন। রুমের থেকে বেরিয়ে যেতে হাতে ইশারা করলেন। মিসেস হিয়া অপমানিত বোধ করলেন। ক্ষোভ চেপে রুম থেকে বেরিয়ে যান। আহ দোস্ত, আমি এখানে, বিবিজান কোথায়? তাকে কেন দেখছি না? এই আকবার বল না, সবাই এভাবে চুপ করে আছে কেন? আম্মা, আপনি বলুন তো, মেয়েটা হুট করে কোথায় উধাও হয়ে গেল? ছেলের কথায় কি বলবেন ভেবে পাচ্ছেন না মিসেস ফেরদৌসী? মাত্রই ছেলেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরতেই নাজিবার কথা জিজ্ঞেস করে চলেছে। শাশুড়ির সাথে যাওয়ার পর মেয়েটার চিহ্নটুকু আর হাসপাতালে নজরে এলো না। জনাব ইসমাইল বিরক্ত সূচক গলায় বলেন, বাবা এখন শান্ত হও। এত ভাবছিস কেন? হবে হয়তো কোথাও। তুই আস্তে ধীরে কথা বল, এত হাইপার হলে তোর বুকে ব্যথা লাগবে। এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি বলে বুলেট তোর বুক ভেদ করেনি, না হলে তোর জীবন তো হুমকির মাঝে ঝুলে যেত। এই যে এখন সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছিস না, এটাও সম্ভব হয়েছে দীর্ঘ 5 ঘন্টা পর। জানিস তোর মা আর দাদির মধ্যে কি অবস্থা হয়েছিল? কান্নায় তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। সেখানে তুই সামান্য একটা মেয়ের ব্যাপারে কথা বলতে বলতে হাইপার হয়ে যাচ্ছিস। তোর কাছে মেয়েটা এখন বড় হয়ে গেল। আমাদের কি তোর চোখে পড়ে না? তোর ছোটকালেও ওই মেয়ের কারণে জীবন সংকটে পড়েছিল। আজ দেখ, আজ তো একদম তোকে হাসপাতালের বেডে শুয়ে ছাড়ল সে। তোর মায়ের কথাই আমার মান্য করা উচিত ছিল, কিন্তু ভেবেছিলাম তোর বউ হয়েছে আর বিপদ হবে না কোনো। এই তো দেখি মেয়েটা নিজেই বিপদ। তোর জীবনে এসে আবারও জীবন সংকটে ফেলে দিল। এমন মেয়েকে তুই তালাক দিবি? আজ আমি তোর বাবা বলছি, তালাক দিবি, বুঝতে পেরেছিস? বাকরুদ্ধ হয়ে বাবার দিকে চেয়ে রইল আফরাজ। তার কান ঝালাপালা হয়ে গেছে। পরিবারের চোখে মুখে কোথাও তার বউয়ের জন্যে একবিন্দু পরিমাণ ভালোবাসা পরিলক্ষ্য হচ্ছে না। যা লক্ষ্য হচ্ছে তা শুধুমাত্র ঘৃণা, বিরক্তি, ক্ষোভ। আকবর অসহায় চোখে বন্ধুর দিকে তাকালো। আফরাজ সকলের মুখভঙ্গি দেখে বুঝতে পারল তারা সত্য না জেনেই মেয়েটাকে দূরে সরিয়ে দিল।
সে বুকের উপর হাত রেখে শুয়ে পড়ল। এতক্ষণ বসে থেকে সবার কথা শুনে তার শ্বাস আটকে আসছে। সে কোনোমতে তার বা হাত দিয়ে আকবরের হাত চেপে ধরল। বন্ধুর হাত ধরার কারণ ভালোই বুঝতে পারল সে। আকুতিভরা দৃষ্টিতে আকবরের দিকে তাকায় আফরাজ। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে যেন নাজিবার খোঁজ নিয়ে আসে জলদি, না হলে সে শ্বাস আটকে মারা যাবে। আকবর সকলের চোখের আড়ালে আফরাজকে আশ্বাস দিল। আফরাজ তার মুখ থেকে এ মুহূর্তে করা কথা বের করতে পারছে না, কেননা নাজিবা যে নেই সেটা বাবার কথার দ্বারা বেশ বুঝতে পেরেছে। চোখ বুজে বুকের উপর হাত রেখে মনে মন বলে, বিবিজান প্লিজ প্লিজ ফিরে এসো। মিসেস ফেরদৌসির কান্না থেমে গিয়েছে বহুক্ষণ হবে। তিনি ছেলের নিরর্থক বিড়বিড় করা কথা শুনতে না পেলেও এতটুকু বুঝতে পেরেছেন ছেলে তার বউকে নিয়ে বিলাপ করছে। ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে স্বামীর দিকে তাকান। জনাব ইসমাইল দেখেও অদেখা করলেন। নীরবে রুম থেকে বেরিয়ে যান। মিসেস ফেরদৌসি ছেলের হাত ছুঁয়ে বলেন, বাবা ছাড় না এসব। একটা মেয়ের জন্যে তুই আমাদের মাঝে দেওয়াল তৈরি করছিস। ওই মেয়ের চেয়েও বেটার একজনকে তোর স্ত্রী হিসেবে হাজির করব আমি। তুই শুধু আম্মু, আপনি কি আব্বুকে ছাড়তে পারবেন? আস্তাগফিরুল্লাহ বাবা, এই কথা মুখেও আনিস না। আমি কেন তোর বাবাকে ছাড়ব? সে কি কখনো আমাকে ঠকিয়েছে যে আমার থেকে তাকে ছাড়তে হবে? তোর বাবাকে বিয়ের পর থেকে ভালোবেসেছি। সেই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত অবধারিত থাকবে। কথাটি শুনে তাচ্ছিল্যের হাসল আফরাজ। চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে নির্লিপ্ততা গলায় বলে, আম্মু, আপনি জিজ্ঞেস করছেন না কেন আমি ওই মেয়েটার জন্য পাগলামি করছি? ভেবে নিন আপনি আব্বুকে যে উদ্দেশ্যে ছাড়তে পারবেন না, আমিও একই কারণে তাকে ছাড়তে পারবো না। তবে হ্যাঁ, এক কথা অবশ্য বলতে পারি, আপনি যদি আমার বিয়ের সময় এদেশে থাকতেন তখন ছাড়ার কথা বললেই আমি ছেড়ে দিতাম। কিন্তু এখন সে আমার প্রাণের সাথে মিশে গেছে। তার প্রতিটা পদক্ষেপে আমার কদম আবশ্যক। আপনি জানেন তার ব্যাপারে সব তথ্য আমি বের করে নিয়েছি। সেদিন রুমে আপনাকে অর্ধেক অতীত বলেছিলাম, এবার শুনেন তার পুরো অতীত। মিসেস ফেরদৌসিকে অতীতের টানা কথা বলে দেয় আফরাজ। সবটা শুনে তিনি প্রথমেই তিরস্কার জানালো দাহাব এহসানকে। অতঃপর অনুতপ্ত কণ্ঠে ছেলের হাত আঁকড়ে ধরে বলেন, বাবারে, তুই চিন্তা করিস না, সবটা তোর বাবাকে বলবো, তিনি বুঝতে পারবেন। মায়ের কথার বিপরীতে নীরবে চোখ বুজে নেয় আফরাজ। তার শরীরে একরাশ ক্লান্তি এসে ভর করেছে। মিসেস ফেরদৌসি মুখ মলিন করে ছেলের পাশ থেকে উঠে কেবিনের বাহিরে চলে গেল। জনাব ইসমাইল করিডোরে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য লক্ষ্য করছেন। পাশে কারো উপস্থিতি টের পেয়ে মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবারা কি সন্তানের খারাপ চাই কখনো? আমি কি তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখিনি? হয়তো আমি ছেলের চাওয়াটা অস্বীকার করছি তাই বলে এতটা ঘৃণা নিয়ে বলার তো দরকার ছিল না। শুনেন, আপনি মন খারাপ করিয়েন না প্লিজ। আফরাজ এর অবস্থা দেখেছেন তো? মেয়েটা আমাদের ছেলের জীবন কেড়ে নেয়নি, বরং তাকে নতুন জীবন দিয়েছে। আমি জানি আপনি শুনেছেন আপনার ছেলে কি কি বলেছে। আপনার ছায়া দরজার বাহিরে আর চোখে দেখতে পেয়েছিলাম। বউ নাজিবাকে নিয়ে আসা উচিত। চলো দেখি ও কোথায়। স্বামীর কথায় মাথা নাড়লেন মিসেস ফেরদৌসি। তারা দুজনে বের হতে গেলে পথ আটকে দাঁড়ান খাদিজা বেগম। তিনি ঢোক গিলে শক্ত গলায় বলেন, কোনো দরকার নেই সেই মেয়ের খোঁজ করার। তাকে আমি চিরজীবনের জন্য পাঠিয়ে দিয়েছি, সে আর কখনো ফিরবে না। তার কথা ভুলে যাও। থমকে গেলেন জনাব ইসমাইল আর তার স্ত্রী।
মায়ের কথায় প্রশ্নাতীত গলায় বলেন, কি বলছেন আপনি এসব আম্মা? নাজিবা আপনার পছন্দের মেয়ে, নাত বউনা। তবে হঠাৎ কি হলো যে বলছেন দরকার নেই? বৌমাও বা কোথায়, আপনি না তাকে আপনার সঙ্গে নিয়ে গিয়েছেন? খাদিজা বেগম দীর্ঘ শ্বাস ফেলে বলেন। তাকে তার আসল জায়গায় পাঠিয়েছি। ধপ করে কিছু একটার শব্দে তারা পিছু মুড়ে তাকায়। আফরাজকে চোখ বড় বড় করে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তারা ভয় পেয়ে যান। তার চেয়েও বিবশ দৃশ্য হলো আফরাজের বুকের দিকে ব্যান্ডেজ লাল হয়ে ভিজে যাচ্ছে। সে মাত্রাতিরিক্ত বিস্ময় নীরব হয়ে মাটিতে বসে গিয়েছে। ছেলের এরূপ দেখে মনে মন আতঙ্কিত বোধ করছেন জনাব ইসমাইল আর তার স্ত্রী। খাদিজা বেগম নাতির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি ভেবে পাচ্ছেন না, এই কি সেই ছেলে যে বিয়ে করিয়েছি বলে তার দাদির সাথে বন্ধুর কাছে গেল। ওষুধপত্র নার্সের হাতে দিয়ে তার কাছ থেকে ঘুমের একটা ইনজেকশন রেডি করে দিতে বলে। নার্স তার কথা মতো রেডি করে আকবরের হাতে দিল। আফরাজ চিল্লিয়ে বারংবার বলে যাচ্ছে তার বিবিজানকে এনে দিতে। কিন্তু কেউ ভয় মুখ খুলতে পারছেন না। জনাব ইসমাইলকে আঁকড়ে ধরে রইলেন মিসেস ফেরদৌসী। তিনি ছেলের পরিণতি দেখে ফুপাচ্ছেন। খাদিজা বেগম মাথায় হাত ধরে বসে আছেন সিটের মধ্যে। তিনি বুঝতে পেরেছেন নাতবউকে দূরে সরানো মোটেও উচিত হয়নি। আকবর ইনজেকশন কোনোমতে আফরাজ এর কাঁধে চুবিয়ে দেয়। আফরাজ এর হাত পা ক্রমশ অচল হয়ে পড়ে, ঢলে পড়ে আকবরের কাঁধে। সে তার বন্ধুর ভার ধরে কেবিনের বেডে শুয়ে দিল। নার্স এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কত ঘন্টার জন্য রেস্টে থাকবে? ধরেন 3 ঘন্টা। তারপর হয়তো উনি আবারও হাইপার হয়ে ভাঙচুর করতে পারেন। নার্স আফরাজ এর পরিবারের সবার দিকে তাকিয়ে পুনরায় কিছু বলতে নিলেই ডক্টর হাঁপাতে থেকে বলেন, দেখুন স্যারের ওয়াইফ কোথায়, প্লিজ তাকে এখানে হাজির করুন। না হলে দেখবেন স্যারের মেন্টাল কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে পড়বে। প্লিজ ম্যামকে নিয়ে আসুন। মিসেস ফেরদৌসী শাশুড়ির হাত ধরে কান্নাময় গলায় বলেন, আম্মা মেয়েটা কোথায়? আপনি তাকে কোথায় পাঠিয়েছেন? প্লিজ বলে দিন না। দেখেন আমার ছেলেটার পাগলামি দশা শুরু করে দিয়েছে। প্লিজ আম্মা বলুন না কিছু। খাদিজা বেগম চোখে ঝাপসা দেখছেন। জীবনে দুদিকের প্যাচালে পড়ে তিনি দিক বেদিক ভুলে বংশধরা রক্ষার স্বার্থে নাতবুকে এমন স্থানে পাঠিয়েছেন যেখান থেকে তার ফেরা অসম্ভব। নাতবও টর্চার এর ভুক্তভোগী হবে অথবা হচ্ছেও বোধ হয়। সেই ধারণা খাদিজা বেগম এর মস্তিষ্ককে প্রচণ্ড অনুশোচনার অনলে পুড়িয়ে ছাড়ল। বৌমাকে কিছু বলার পূর্বেই তিনি বুকে ব্যথা অনুভব করলেন। আম্মাকে অজ্ঞান হতে দেখে জোরে আম্মা বলে ডাক দেয় জনাব ইসমাইল।
তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরে ডক্টর নার্স ডাকলেন। আকবর পুরো পরিবারের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দশা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। কুসুমার অবস্থা কি সেটাও জানার সময় সুযোগ পাচ্ছে না। আফরাজকে হাসপাতালে ভর্তি করানোর সময় কুসুমা উপস্থিত থাকলেও পরিবেশ পরিচিতি বিবেচনায় তাকে কাজের মেয়ের সাথে বাসায় পাঠিয়ে দিয়েছিল। ফোন হাতে নিয়ে কুসুমাকে কল দেয়। সে ফোন হাতে নিয়ে বসেছিল, ভাবছে একবার কল করে জানার চেষ্টা করবে। আশানুরূপ স্বামীর কল পেয়ে খুশি হল। উত্তরে কিছু বলার সুযোগ পেল না। আকবর সবটা খুলে বলে। শুনে কুসুমাও চিন্তিত হয়ে পড়ল। নাজিবা ভাবিকে কোথায় পাঠাতে পারে তাও তার ধারণাতীত। আকবর বউকে সাবধানে থাকতে বলে নাজিবা ভাবির খোঁজ লাগাতে গার্ডস লাগিয়ে দেয়। আফরাজের কাছ থেকে ভাবির অতীত সম্পর্কে জানলেও ভাবি যে হাসপাতালে ভর্তি ছিল এর নাম অজানা রয়ে গেল। খুঁজতে কষ্ট হলেও সে বন্ধুর সুস্থতার খাতিরে হলেও নাজিবাকে খুঁজে বের করবে। অন্যথায় নাজিবা হাত পা ছড়িয়ে চিৎকার করে বলছে, প্লিজ এই ইনজেকশন আমাকে দিয়েন না, আমি অসুস্থ, পাগল নয়, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার আফরাজ অসুস্থ, তার কাছে যেতে দিন, না না প্লিজ। আফরাজকে না দেখে সকলে চিন্তিত হয়ে পড়ে। তাকে ঘুমের মধ্যে রেখেই পরিবারের সদস্যরা নাজিবার খোঁজ করতে ব্যস্ত ছিল। খাদিজা বেগমের আকস্মিক মিনিহার্ট অ্যাটাক হয়েছিল। 3 ঘন্টা পর তিনি সুস্থতা বোধ করায় ঘুম থেকে সজাগ হয়ে ওঠেন। তখনই মস্তিষ্কে নাতির কথা হানা দিলে তিনি ছটফট করা শুরু করেন। হাতের থেকে সুই খুলে কোনোমতে উঠে বসতে গেলেন, তৎক্ষণাৎ কেবিনে কাজরত নার্স দেখে ফেলে। সে খাদিজা বেগমকে থামালে তিনি করুণ গলায় আওড়ান, আমার ছেলেকে ডাকুন প্লিজ। নার্স তাকে শান্ত করে চিৎকার করে জনাব ইসমাইলকে ডেকে উঠে। জনাব ইসমাইল মায়ের কেবিনের বাহিরে পায়চারি করছিলেন। ছেলে হুট করে কোথায় উধাও হয়ে গেল তার খোঁজ চালাতে গার্ড শকে লাগাতার কল করছেন, কিন্তু একটা গার্ড শো কল ধরছে না। আকবর কেউ সকাল থেকে চোখে পড়েনি, তারও ফোন বন্ধ দেখাচ্ছে। চিন্তায় প্রেসার যেন বেড়ে যাবে মতো অবস্থা জনাব ইসমাইলের। এমতাবস্থায় মায়ের কেবিনে থেকে চিৎকার শুনে দৌড়ে কেবিনের ভেতরে ঢুকে পড়েন। মায়ের জাগ্রত অবস্থা দেখে খুশি হন তিনি। মায়ের হাত ধরে বলেন, আম্মা আপনার কি দিয়েছি, কিন্তু এখানে আমায় হুমকিতে ফেলে দিয়েছিল দাহাবে। ওই নাতবুকে তার লগে নিয়া গেছে। আকবর রে বল ফার্মহাউজে খোঁজ নিতে। মায়ের কথায় থমকে গেলেন জনাব ইসমাইল। তবুও আশ্বাস দিলেন তিনি বিষয়টা দেখছেন। মাকে রেস্ট করতে বলে তিনি বেরিয়ে যান। তিনি বের হওয়ার পরপরই কেবিনের ভেতর এক লোক ঢুকে পড়ে। নার্সও কেবিনের মধ্যে ছিল না। খাদিজা বেগমের অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টরের কাছে গিয়েছে, অথচ কেবিনের ভেতর লোকটিকে দেখে খাদিজা বেগম আতঙ্কে হাত পা ছড়াছড়ি করে চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগেই লোকটি ইনজেক্ট করে দিল। যেই ইনজেক্টের ফলে খাদিজা বেগমের চোখজোড়া দিয়ে দুফুটো পানি পড়ে চোখজোড়া বন্ধ হয়ে গেল। লোকটি পৈশাচিক হেসে বেরিয়ে গেলেন। ফোন হাতে নিয়ে কল লাগায়। অপর পাশে কল লাগায় হ্যালো বলে। হ্যাঁ বলো, কাজ হয়েছে। জি শ্বশুর আব্বা, আপনার কথা মতো খাদিজা বেগমকে অ্যানেস্থেশিয়া র ইনজেকশন দিয়ে ফেলেছি। এখন তিনি এই সুন্দর পৃথিবীতে আর নেই বললেই চলে। দাহাব এহসান শুনে হাসতে লাগলেন। নাজিবার রুমের দিকে তাকিয়ে বলেন, গ্রেট জব, এবার নাজিবা আর আমার পথের কাঁটায় কেউ রইল না।
ওহ হ্যাঁ, তোমার মেয়েকে মনে হয় আফরাজ ধরে রেখেছিল। তার এক গার্ডকে হাত করে তোমার মেয়েকে ছাড়িয়ে এনেছি। রাস্তার মোড়ের পাশে পুরাতন বাড়িতে বোধহয় তাকে সেবাযত্ন করছে আমার পালিত লোকগুলো। তাদের কাছে গিয়ে দেখে নাও। শ্বশুরের কথা শুনে মেয়ের জন্য জনাব লিয়াকত এর মনটা কেঁপে উঠল। তিনি এতদিন কৌশলে সবটা জেনেছিল। তার শ্বশুর খাদিজা বেগমকে মারার জন্যে লোক ভাড়া করতে গিয়েও করলেন না। বিপরীতে নিজের মেয়ের জামাইকে বেছে নিলেন। ব্যাপারটা তার স্ত্রীর অজানা। সে ঢোক গিলে চিন্তা করিয়েন না, আফরাজকে আমরা পেয়ে যাব। ছেলে আমার সিংহরাজ। তার অগ্নি তাণ্ডবে তো খারাপ লোকদের প্যান্ট ভিজে যায়। আপনি মোটেও চিন্তা করবেন না। আপনার নাতি। কথাটি শেষ করতে পারলেন না। টিফিন বক্স রেখে যেই না শাশুড়ির শরীরে হাত দিলেন, চমকে হাত সরিয়ে নিলেন। হাত জোড়া কেঁপে কেঁপে উঠল যেন। ঢোক গিলে পুনরায় শাশুড়ির শরীরে স্পর্শ করলেন। বোবা হয়ে যান তিনি। বাকরুদ্ধ হয়ে শাশুড়ির নিথর শরীরের দিকে চেয়ে রইলেন। দেহটার প্রাণ বুঝি কবেই চলে গেল না ফেরার দেশে। এই শাশুড়ি তো তার অনুপ্রেরণার সর্দারনি ছিলেন। তবে কেমনে এক চটে হারিয়ে গেলেন। চিৎকার করে আম্মা বলে শাশুড়িকে জড়িয়ে ধরলেন তিনি। খাদিজা বেগমের কেবিন থেকে কান্নার চিৎকার শুনে সেই কেবিনের আওতায় নিয়োজিত ডক্টর আর নার্স ছুটে আসল। ডক্টর জনাব ইসমাইলের স্ত্রীকে কাঁদতে দেখে তৎক্ষণাৎ খাদিজা বেগমের পালস চেক করেন। চমকে নার্সকে জিজ্ঞেস করল, এ কি তোমরা সবাই কি মরে গেছিলে? একটা পেশেন্ট মারা গেল, তার খবর অবধি জানাও নাই। দুজন নার্স একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে করুণ গলায় বলে। ডক্টর হাতে অন্য পেশেন্টের কাজ থাকায় যেতে হয়েছিল। বুঝতে পারছি না কেমনে কি হলো। ডক্টরের কথায় মাথা গরম হয়ে গেল মিসেস ফেরদৌসি। তিনি তার কলার চেপে ধরে বলেন, এখনই এর আইডেন্টিফাই করুন, কেন আমার শাশুড়ি মারা গেল। আরে গতরাতেও তো তিনি সুস্থ ছিলেন। সকালে নার্সও বলেছিল মিনি হার্ট অ্যাটাক, তাহলে মারা যাওয়ার কথাই নয়। এখনই আইডেন্টিফাই করুন, না হলে আপনার হাসপাতালের নামে আমি থানায় অভিযোগ দেব। ডক্টর ঘাবড়ে গেলেন। তিনি কাকুতিমিনতি করে বলল, দেখেন আপনি শান্ত হন, আমি আইডেন্টিফাই করে জানাচ্ছি। আপনি প্লিজ পেশেন্টের পুরো পরিবারকে খবর দিন। মিসেস ফেরদৌসি নিজেকে সামলে পিছু মোড়ে। তখন টেবিলে রাখা বক্সগুলো দেখে কান্নায় চোখ ভরে গেল তার।
খাবারগুলো খুব আদরের সহিতে শাশুড়ির জন্য এনেছিলেন তিনি। অথচ কি হলো? বক্সগুলো নিয়ে হাসপাতালের বাহিরে গরিবের মাঝে বণ্টন করে দিলেন। একটা চেয়ারে বসে নীরবে চোখের পানি জোড়াতে লাগলেন। 1-1.5 মাসের ব্যবধানে তার পরিবারটা যেন উজাড় হয়ে গেল। নিশ্চিহ্ন প্রাণে তিনি ফুঁপাতে লাগলেন। তিনি জানেন না কেমনে একথা তার স্বামীকে শোনাবেন। স্বামী কথাটি শোনার পর কি আদৌ নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি তিনিও গভীরভাবে আহত হয়ে পড়বেন। হঠাৎ মসজিদের মধ্যে আজান দেওয়ায় তিনি সময় দেখলেন। জোহরের ওয়াক্ত শুরু হবে। তিনি আর সহ্য করতে না পেরে নামাজের জন্য হাসপাতালের লেডিস মসজিদ রুমে ছুটে গেলেন। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পথ দেখানোর নয়। দোস্ত, আমরা ফার্মহাউজে কি করছি? আর তুইও বা কেন এ অসুস্থ শরীরে এখানে এসেছিস? ফোনও ধরতে দিচ্ছিস না। হলোটা কি তোর বলবি? আকবর এর লাগাতার প্রশ্ন নীরবে শুনে গেল আফরাজ। তার মাঝে ভ্রুক্ষেপ নেই। সে তার মতো ল্যাপটপ ঘেঁটে সিসিটিভি কানেক্ট করার চেষ্টা করছে। আকবর বিরক্তির কণ্ঠে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। তার নজর গেল ল্যাপটপের স্ক্রিনে। সেখানে দেখা যাচ্ছে আফরাজের বেকনিতে তার শরীরে বুলেট লাগার দৃশ্যটি। সেখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে রাস্তার বিপরীত পাশে 3 জন লোক, তাদের মধ্যে একজনের হাতে অস্ত্র। সেই বুলেট ছুড়ে দেয়। বাকি 2 জনের চেহারা অস্পষ্ট হলেও বুড়ো বয়সী এক লোকের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আফরাজ এর শরীরে বুলেট লাগার পরপর তারা বেরিয়ে যায়। এই ফুটেজ পরিবর্তন করে ফার্মহাউসের ফুটেজ ওপেন করে। সেখানে নাজিবাকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্যটি দেখা গেল। সবটা দেখে 100% নিশ্চিত হলো এই কারবার দাহাবের। সেই লোক ভাড়া করে নাজিবাকে নিয়ে গেল। আফরাজ ল্যাপটপটা অফ করে আকবরের দিকে তাকিয়ে বলে, দ্যাটস ইট, তাদের টার্গেট ছিলাম আমি। তাহলে এই কাজ যে দাহাব এহসানের তা বেশ বুঝতে পেরেছি। এবার হবে সামনাসামনি টক্কর। আমার বিবিজানকে অপহরণ করার শাস্তি কেমন তা এবার টের পাবেন তিনি। ছোটবেলার আফরাজ ভেবেছেন তো আমায়, যে প্রতিবাদ করতে পারে না, যে অচল, সেই আফরাজ কি জিনিস সেটা দেখানোর সময় চলে এসেছে। স্বেচ্ছায় ফোন বের করে দাহাব এহসানকে কল লাগায়। তিনি আফরাজের কল দেখে মনে মনে ভয় পেলেও নাজিবার দিকে চেয়ে বাঁকা হেসে ফোন রিসিভ করলেন। ছেলেকে তাচ্ছিল্যে তা দেখিয়ে বলেন, কি গো আমার দাদুভাইয়ের জামাই গো, বেশি কষ্ট হচ্ছে বুঝি? বউয়ের জন্য মরে যাহ না হহ, বেঁচে থাকতে তো আর তাকে পাবি না। আমি এমন জায়গায় লুকিয়েছি যার সন্ধান অবধি তুই পাবি না। তুই এই চুপ মুরগি মরার আগে ছটফটে হয়ে যায় বলে যে তোর অবস্থাও তেমনি। শোন বিবিজান আমার, আমাকে চিনিস নাই, আগে যাহ নালায়েকের বাচ্চা, আমার পরিচয় জেনে নে। তারপর ভাবতে থাকিস আমার সাথে কেমনে মুখোমুখি হয়ে লড়াই করবি। কট করে কলটা কেটে দিল আফরাজ। দাহাব এহসান ফোনের মধ্যে তৎক্ষণাৎ লিয়াকতকে কল দেয়। তোড়জোড় গলায় বলেন, শোন, তুই এই শহর থেকে আপাতত পালিয়ে যা, না হলে আফরাজ এর হাতে পড়লে কুত্তার মরা মরবি। শ্বশুরের কথায় ঢোক গিলে মাঝরাস্তায় দাঁড়িয়ে যান তিনি। মেয়ে তার শ্বশুরের কাছে সুস্থ থাকবে সেই আশায় শহরের বাহিরে চলে যাওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে নেন। আফরাজ তার পরনে শার্ট আর জ্যাকেট পরে নেয়। মানিব্যাগে বিবিজানের ছবির দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না বিবিজান, তোমার জামাই তার পুরনো ফর্মে আসতে চলেছে। তোমার তো জানাই নেই, তোমার জামাই ছোট থেকেই জেলাসী প্রকৃতির মানুষ। তোমার সাথে যে যে খারাপ কাজ করতে চাইছে তাদেরকে হাসপাতালের বেডে শুয়ে ছেড়েছি। সেখানে তোমার জীবন হুমকির মধ্যে ফেলা মানুষকে তো হাসপাতালের বেডে নয়, কেয়ামত দেখায় ছাড়ব।
মানিব্যাগ পকেটে রেখে রুম থেকে বের হলো আফরাজ। বাঁকা হেসে বলে, অল অফ ইউ গাইস আর রেডি? ইয়েস স্যার। গার্ডস রেডি দেখে অবাক হলো আকবর। সে প্রশ্নাতীত নজরে তাকায়। আফরাজ হেসে বলে, এভাবে কি দেখছিস নাকি মুনসিফের কথা ভুলে গেলি নাকি? এই গার্ডস তার পাঠানো। আমাদের গার্ডস তো আছেই। কি নাকিব স্যার কেন গার্ডস পাঠিয়েছে? আফরাজ জবাব দিল না। চোখের ইশারায় যাওয়ার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু যেতে গিয়েও এক ফোন কলে আফরাজ আর আকবর এর হুঁশ উড়ে যাওয়ার মতো হল। তারা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। জনাব ইসমাইল মায়ের আকস্মিক মৃত্যু সইতে না পেরে জ্ঞানহীন হয়ে হাসপাতালের বেডে পড়ে রইলেন। মিসেস ফেরদৌসি কোথার থেকে কি সামলাবেন বুঝে উঠতে পারছেন না। একের পর এক শকবার তা যেন পিছে পড়েছে। তিনি মাথায় হাত চেপে বসে রইলেন। কাঁধে কারো স্পর্শ পেয়ে চোখ তুলে তাকান। ছেলেকে দেখে কান্নাময় গলায় বলেন, বাবা রে, তোর দাদি আর নেই। তোর বাবাও শোক সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এই বাবা কি অভিশাপ পড়ল আমার পরিবারের উপর। জানিস তোর দাদিকে না কোন লোক নাকি এসে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন দিয়েছে। এতে তোর দাদি আজীবনের জন্য চোখ বুজে নিলেন। বাবারে, ওই লোককে ছাড়িস না, যাবজ্জীবন কারাদণ্ড দিস। মায়ের আহাজারির চেয়েও দাদির মৃত্যু আফরাজ এর রাগের সীমাকে পার করে দিল। দাঁতে দাঁত চেপে বলে, আম্মা রেডি হয়ে যান, দাদির দাফন কার্য শুরু করতে হবে। মাকে ছেড়ে করিডোরে এসে দাহাব এহসানকে ফোন দেয়। বেচারা চিন্তায় পায়চারি করছেন। আফরাজ এর শান্ত কণ্ঠ যেন কোনো তাণ্ডবের ইশারা করছে। ফোন আসায় দেখলেন আফরাজ এর কল। ঢোক গিলে কল রিসিভ করেন। তোর কেয়ামত দেখার খুব শখ তাই না? আমার পরিবারকে নিশ্চিহ্ন করার স্পর্ধা করলি। এর পরিণাম খুব ভয়াবহ হবে। এই আফরাজ ফাহিম তার পুরনো ফর্মে ফিরে এসেছে। তোর শাস্তি কেমন ভয়াবহ হবে তুই কল্পনাও করতে পারবি না। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। প্লিজ দাদু, আমাকে ছেড়ে দিন। আমার শরীরে শক্তি নেই। ইনজেকশন দিয়েন না, প্লিজ ছেড়ে দিন। আই এম সরি দাদু ভাই। বিয়ে তো করতে হবে নাকি? তোমাকে প্রিপার করার জন্য এই ইনজেকশন দিচ্ছি, যাতে তুমি নিজে সাজুগুজু করতে পারো। আমার প্রিয় দাদু ভাই, চলো চলো, হাত এগিয়ে দাও। এই তোরা কি দেখছিস? আমার দাদু ভাই এর হাত ধর। একটুও ব্যথা লাগবে না দাদু ভাই, এখনই সব ব্যথা দূর হয়ে যাবে। কথাটি বলে দাহাব এহসান পাশে দাঁড়িয়ে থাকা ভাড়াটে লোকের দিকে তাকিয়ে ইশারা করলেন। লোকটি ইঙ্গিত বুঝতে পেরে নাজিবার হাত চেপে ধরে। দাহাব এহসান নাতনির কোমল হাতের কবজিতে চুমু দেয়। নাজিবার শরীর ঘৃণায় গলিয়ে এলো। হাত সরাতে নিয়েও পারল না। তার শরীরে মারধর এর চিহ্ন বিধায় দাহাব এহসান পৈশাচিক হেসে নাজিবার শরীরে ইনজেকশন ঢুবিয়ে দেয়। আস্তে ধীরে নাজিবা নেতিয়ে পড়ে কান্নায় ফুপালেও এখন সেই শব্দ অবধি নেই। দাহাব এহসান তার ভাড়াটে লোকদের বের হতে বললেন। তারা যেতেই কামনার দৃষ্টিতে নাজিবার দিকে তাকিয়ে বলেন, তোর জামাই বাজ পাখির মতো বেশি পাখা ঝাপটা ছিল। সেই পাখা কেটে দেওয়ার জন্যেই এই ব্যবস্থা। তোর সেন্স ফিরলে আমার হাতের পুতুলের মতো নাচ নাচবি। তখন মজা আসবে। তোর জামাই তোর আর আমার বিয়ের কার্যক্রম দেখে যে কষ্টটা পাবে তাতেই আমি খুশি হব। খুব বেশি পিছে লাগতে আসছিল আমার। একদম কলার টেনে পায়ের নিচে না ফেললে আমার নামও দাহাব এহসান না। দাহাব এহসান নাজিবার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। অন্যথায় আফরাজ পরিবার সমেত খাদিজা বেগমের কবরের সামনে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেক আগেই দাফন কার্য সম্পন্ন করা হয়েছিল। কুসুমার অবস্থা তো মরা মরা। একে তো প্রেগন্যান্ট, তার উপর মানসিক আঘাতে বিধ্বস্ত।
পরিবারের অতীব প্রিয় মানুষটি চলে গেল, যার রেশ যেন তাদের মস্তিষ্ককে অচল করে রেখেছে। আফরাজ দাফনের কাজ করার সময় থেকেই নিশ্চুপ হয়ে আছে। আকবর এর মনে নাকিব মুনসিফকে নিয়ে প্রশ্নের ছড়াছড়ি চলছে, তবুও পরিস্থিতির সাপেক্ষে চুপ করে রইল। আফরাজ এর বাবার অবস্থা কাহিল। ঘুম থেকে জাগলেই মায়ের কবরের কাছে ছুটে আসেন। মিসেস ফেরদৌসি খুব কষ্টে স্বামীকে সামলাচ্ছেন। সকাল থেকে একবারও চোখজোড়া বন্ধ করতে পারেননি। পারবেনও কেমনে? প্রথমে আফরাজের চিন্তা, তারপর নাজিবা শাশুড়ি, আর এখন স্বামীর চিন্তায় মশগুল। চোখও বোধহয় ব্যথা করছে। মিসেস ফেরদৌসি তপ্ত বেদনাময় শ্বাস ছেড়ে আরেক মগ কফি খেলেন, কিন্তু চোখজোড়া বন্ধ না করে পারলেন না। স্বামীর পাশে বালিশে মাথা রাখতেই হাজারো ক্লান্তির রেশে ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে যাওয়ার পরপরই রুমে আফরাজ এলো। বাবার বিধ্বস্ত মুখশ্রীর দিকে কয়েক পলক তাকিয়ে রইল। চোখজোড়া থেকে 2 ফোঁটা পানি পড়ল বোধহয়। প্রতিবার তার বাবা শোকাহত অবস্থায় যে পাগলামিপনা করেন, তার জন্য সে বাবাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। কি করবে? তাছাড়া অন্য উপায় তো নেই যে শান্তি করতে পারবে। বারংবার থামালে মারতে হাত উঠিয়ে নেন জনাব ইসমাইল। দীর্ঘশ্বাস ফেলে বাবা মায়ের রুমের দরজা ভিড়িয়ে লাইব্রেরি রুমে গেল। আকবরকে গার্ডস সমেত দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে হানা দিল তার প্রধান উদ্দেশ্য নিয়ে। চোখ বুজে কিঞ্চিত মুহূর্ত নীরব রইল। হুট করে চোখ খুলে গার্ডসকে বলে, গাড়ি নিয়ে দক্ষিণ দিকের বাঁশবাগানের রাস্তায় যাও। সেখান থেকে সোজা রাস্তায় গিয়ে গলির মুখে পরিত্যক্ত বাড়ি আছে, সেখানে ঘেরাও লাগিয়ে দাও। আমি আসছি। আকবর, তুই এদের সঙ্গে যা। দাহাবের সঙ্গীকে তো ধরে আনতে হবে, যার কারণে আমার দাদি জীবনহারা হল। তাকেও তো এর মূল্য দিতে হবে। আকবর মাথা নেড়ে গার্ডস নিয়ে আফরাজের কথামতো বেরিয়ে গেল। তারা যেতেই আফরাজ ফোন বের করে এক পরিচিত লোককে কল দেয়। অপর পাশের লোকটি যেন তার ফোনের অপেক্ষায় ছিল। সেও তৎক্ষণাৎ কল রিসিভ করে, হ্যালো বলে। আফরাজ গম্ভীর গলায় বলে, আমাদের এক হওয়া উচিত। পুলিশ পুলিশ খেলা অনেক হয়েছে, এবার চোর ডাকাত পুলিশের খেলা শুরু হোক। কি মতামত তোর? অফকোর্স আমি রেডি। তুই শুধু বল কোথায় কখন আসতে হবে। মিলনায়তনে পারমহলের রাস্তা ভেদ করে শহর থেকে বেরুনোর গেইট আছে, সেই গেইটে আটক কর। আমিও আসতেছি। ওকে ইয়াং ম্যান। স্থানভিত্তিক নামগুলো কাল্পনিক। কল কেটে বেরিয়ে গেল আফরাজ। গাড়িতে বসে ইঞ্জিন চালু করতেই ফোনে একটি ভিডিও এলো। ভিডিওটি পাঠিয়েছে দাহাব এর লোক, যাকে আফরাজ দাহাবের চেয়েও দ্বিগুণ টাকা দিয়ে পক্ষপাতী করেছে। মেসেজ অপশনে গিয়ে ভিডিওটি চালু করে। সেখানে নাজিবার সঙ্গে দাহাবের অশ্লীল আচরণ করার দৃশ্য দেখানো হচ্ছে। আফরাজের চোখ মুখ শক্ত হয়ে গেল। দাঁত কির মিরিয়ে দাহাব এহসানের ফোনে কল লাগাতে গিয়েও লাগায়নি, কারণ আফরাজ এ মুহূর্তে কল দিয়ে ভিডিওর ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে দাহাব বুঝে যাবে যে সে তার প্ল্যান সম্বন্ধে জেনে গিয়েছে। এতে পরিকল্পনা হিতে বিপরীত হয়ে যাবে। সেই চিন্তা করে কল দিল না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আফরাজ গাড়ি ঘুরিয়ে নেয়।
নাজিবার হুঁশ আস্তে ধীরে ফিরে আসায় শরীর মোচড়ে বসে পড়ে। আশপাশের পরিস্থিতি খেয়াল করে মাথায় আসে সে দাহাব এহসানের হাতে বন্দী। যে ছদ্মবেশে যুবকের বেশভূষায় এতদিন যাবৎ চলাফেরা করছিল। অথচ তিনিই হলো সেই খুনি যে তার বাবা মায়ের রক্ত চুষে দেহগুলোকে মাটিতে পুঁতে দিয়েছিল। কিন্তু তার তো দাহাবের হাতে পড়ার কথা ছিল না। তবে কেমনে কি হলো? হাঁটু ভেঙ্গে বসে থাকল সে। কান্নার দৃষ্টিতে চৌপাশ চোখ বুলায়। কোনোমতে টেবিলের উপর রাখা পানি ভর্তি মগ হাতে নিয়ে পানি পান করে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভাবতে লাগলো 31st নাইটের কথা। সে রাত যে তার জীবনে কালো রাত বয়ে আনবে। কল্পনাও করেনি। যদি কল্পিত হতো কভুও সে রাতে আয়োজন করত না। ভেবেছিল বছরের নতুন দিন সেই উপলক্ষে স্বামীর সঙ্গে সুখের মুহূর্ত কাটাবে। এক নিমিষে সব চুরমার হয়ে গেল। তার স্বামীর বুকে বুলেট লাগায় সেও রক্তে মাখামাখি হয়ে যায়। তার স্বামীর দেওয়া শাড়িতে স্বামীর রক্ত লেগে তার বুকটা ছন্নছাড়া করে দিল। পুরো ঘর কাঁপিয়ে কান্নার ফলে সবার কানে জানাজানি হয়ে যায়। কান্নার চটে কখন যে গালে চর খেল তারও খেয়াল রইল না। শাশুড়ি নিজের ছেলের করুণ দশা দেখে একমাত্র তাকেই অপরাধী ভাবল। অথচ সত্য তো অন্য কিছু। তার স্বামীকে এই দাহাব এহসান খুন করতে চেয়েছিল। আল্লাহ জানেন তিনি সুস্থ হয়েছেন কিনা। আফরাজের কথা ভেবে নাজিবা আবারও কান্নায় ফুপাতে থাকে। আকস্মিক কোমরে কারো হাতের স্পর্শে চমকে দূরে সরে গেল নাজিবা। দাহাব এহসান এর বয়স্ক রূপ দেখে বমি চলে এলো তার। ওয়াক করে বমি করে দেয়। দাহাব এহসান বিরক্ত হয়ে নাজিবার গালে ঠাস করে এক চটকানি দিল। অসহায় মেয়েটির শরীর এমনিতে ফুরবল। এর মধ্যে চটকানি খেয়ে তার বিধ্বস্ত শরীর ঠান্ডা টেইলার্সে নিথর হয়ে পড়ে। দাহাব এহসান পৈশাচিক হেসে নিজের পাঞ্জাবি খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললেন। দরজা আটসাট করে বেঁধে দেন। নাজিবার মুখের পাশে বসে তার পুরো শরীরে চোখ বুলিয়ে নেন। ঘন ঘন শ্বাস ফেলছে মেয়েটা, যা দাহাবের কামনাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এমন কচি মেয়েই তার যৌবনকালের পছন্দ ছিল। প্রথমত মেয়েটার মা ছিল সুন্দরী বৌমা আর তার মেয়ে হলো আগুন সুন্দরী। এমন মেয়ের লালসার মতো শরীর দেখতে ফাতেমাকে বিয়ে করেছিল। যার শরীর চাহিদা পূরণের ক্ষমতাই ছিল না। সেসব পুরনো কথা রেখে দাহাব এহসান নাতনি অর্থাৎ নাজিবার শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিলেন। এ মুহূর্তে নাজিবার শরীরে একের পর এক মাইরের চিহ্ন দেখে সেখানে হাত বুলাতে লাগলেন তিনি। একসময়ের শ্রদ্ধেয় দাদু রূপে জানা পুরুষটির প্রতি হাজারো ঘৃণা নাজিবার বুকে। তার হাতও শরীরে সহ্য হচ্ছে না। আফরাজের খেয়াল রাখার ফলে নাজিবার মস্তিষ্কে ড্রাগের রেশধারা কমে গিয়েছিল সুষ্ঠুভাবে। আজ এই মুহূর্তে যেন সেই ড্রাগের ক্রিয়া কার্যে দিল। দাহাব এহসান যখন তার বুকে হাত রাখার স্পর্ধা করল তখনই নাজিবা হিংস্র হয়ে ওঠে। তার হাত দাঁত দিয়ে চেপে ধরে জোরে কামড়ে দেয়। তিনি চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করলেন। নাজিবা কষ্টে অসার শরীরেও হিংস্রতা দেখালো। কামড়ে হাতের চামড়া ছিলে দিল। দাহাব এহসান এর হাতজোড়া রক্তাক্ত করে দেয়। নাজিবার হিংস্র চাহনির মাঝে পৈশাচিক হাসি দেখায়। তার দাঁতে রক্ত লেগে আছে। দাহাব এহসানের দিকে থুতু ছুঁড়ে মেরে বলে, তুই জানিস না নাজিবা কি জিনিস?
আমি মোবারক আলিয়ার মেহজাবিন সিরাতের মেয়ে নাজিবা মুশাররাত। আগের নাজিবা ভেবেছিস তুই? যে তোর পদতলে পড়ে পা চাটব। তোকে তো কুত্তার মরণ আমি দেব, দেখে নিস। আরেকবার আমার কাছে আসার চেষ্টা করে দেখিস, তোর কলিজা ছিঁড়ে খাবো হারামজাদা। দাহাব এহসান খুব অপমানে রুম থেকে বেরিয়ে যান। তার অচল শরীরে নাজিবার মতো তরুণীরা প্রতিঘাত সহ্য হল না। হাতের জ্বালাপোড়ায় তৎক্ষণাৎ 3 জন লোক নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। নাজিবার পাহারা দেওয়ার জন্য বাকি লোকদের রেখে যান। গাড়িতে বসে দাহাব এহসান ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তার দেওয়া ইনজেকশন কোনো কাজে এলো না। তিনি তো ঠিকভাবে ইনজেকশন প্রিপেয়ার করে চুবিয়েছিল, তবে কি হতে পারে কারণ? হঠাৎ তার মনে হলো কেউ হয়তো তার পিঠে কলকাঠি নেড়েছে। তাৎক্ষণিক সময়ে ফোনের মধ্যে ফুটেজ চালু করে। পরিত্যক্ত বাড়ির ভেতর সিসি ক্যামেরা লাগিয়েছিলেন তিনি। সেই সুবাদে ফুটেজ দেখল, যে লোক ইনজেকশন প্রিপেয়ার করার জন্য এসেছিল, সেই ইচ্ছেকৃত ওষুধের বোতল পরিবর্তন করে ভিটামিনের বোতল ব্যবহার করেছিল। তার হাতে কোনো নেশাদায়ক ইনজেকশন নয়, বরং স্বাস্থ্যবেদী ইনজেকশন দেওয়া হয়েছে। গাড়ির মধ্যে কপাল চাপড়াতে লাগলেন তিনি। পরক্ষণে তার খেয়ালে এলো লোকটি এই কাজ কেন করল। তিনি তৎক্ষণাৎ তার ভাড়াটে লোককে আদেশ দেয় সেই লোককে ধরে আনার। সেই লোককে আনার জন্য তাদের মধ্যে 2 জন বেরিয়ে পড়ে। নাজিবা আশপাশের যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা খোঁজ করছে, কিন্তু রুমের ভেতর তেমন কোনো মাধ্যম নেই। একটা জানালা ছিল, তাও লোহা দিয়ে বেঁধে রাখা হয়েছে। না পারতে রুমের মধ্যে থাকা বিছানায় শুয়ে পড়ে মনে মন আল্লাহ নাম। মুখ বাঁধা অবস্থায় নড়াচড়া করে নিজেকে ছড়ানোর চেষ্টা করছিল জনাব লিয়াকত, কিন্তু সম্ভব না হওয়ায় নীরব হয়ে যান। আফরাজ আর তার সঙ্গী তার গাড়িকে ট্রাক ভাড়া করে জোরেশরে প্রতিঘাত করে, যার ফলে তার গাড়ি নষ্ট হয়ে যায়। সেই সাথে তিনিও মারাত্মক আহত হন। আঘাতের প্রতিক্রিয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আফরাজ পৈশাচিক দৃষ্টিতে তার কাঙ্ক্ষিত শিকারীর ঘাতময় অংশ দেখে তার সঙ্গের দিকে তাকায়। তার চোখ জোরে প্রতিশোধের আগুন জ্বলছে। 2 জন তাকে ধরে গাড়ির ব্যাক সাইডে দড়ি দিয়ে বেঁধে রাখল। তাদের গাড়ির এ মুহূর্তে উপস্থিত আছে দাহাব এহসানের গুলিস্তানে কল্পিত, যেখানে দূর থেকে দাহাব এহসানের ভাড়াটে লোক দেখা যাচ্ছে। তাদের নজরে এখনো অবধি পড়ল না আফরাজ আর তার সঙ্গী। ততক্ষণে পিটপিটিয়ে চোখজোড়া খুলে বসেন জনাব লিয়াকত। তার শরীর দড়ি বাঁধা দেখে আতঙ্কে কাঁপছে। আফরাজকে দেখে যতটা না ভয় আছে, তার চেয়েও ভয়ানক লাগছে তার সঙ্গীকে। অথচ তিনি চিনেন না তাকে। তিনি না চিনলেও আফরাজ এর সঙ্গী ভালো করে তাকে চেনে। মূলত আফরাজ এর কথাটি শুনে তিনি ভয়ানক বিস্ময়কর দৃষ্টিতে তাকান। আফরাজ বাঁকা হেসে বলে, আমার না তোকে সম্মান নয় লাথি মারা উচিত।
তবুও এই উত্তম কাজ আমি নয়, আমার সঙ্গী করবে অবশ্য। তোকে তোকে বলাতেই মানায়। তোর জন্য আপনি শব্দটাও হারাম কুত্তার বাচ্চা কোথাকার। আচ্ছা, একটা কথা আজ বুঝতে পারলাম, তাবাস্সুম তোর অংশ বলেই আমার ধারে কাছে ঘেঁষতে পারেনি। জানিস কি, যাকে এক পলক দেখতে গিয়েও দেখলি না, তার অবস্থা কেমন? তোর শ্বশুর আমার বিবিজানকে অপহরণ করে রেখেও তোর মেয়ের শরীরের স্বাদ নিয়ে নিজের পোষা কুত্তাদের কাছে বিলিয়ে দিয়েছিল। ছি, সেই তুই পিতা হয়ে খুন হওয়ার ভয় পালিয়ে যাচ্ছিলি। এভাবেই তো নিজের প্রথম স্ত্রীকেও হারালি। কেমন অনুভূতি ছিল যখন নিজের স্ত্রীকে ওই শয়তানের হাতে সঁপেছিলি? মিসেস নিপার চরিত্র হাজারে উত্তম ছিল বলেই তার সঙ্গে বাজে আচরণটা করেছিলি। তোর মনে এই ভাবনা ছিল যে তুই দাহাবের মেয়েকে বিয়ে করলে আজীবনের মতো ধনসম্পদের সাগরে ভাসবি। কিন্তু আফসোস, তোর সেই ধারণায় জল ঢেলে পুরো 1 বছরের জন্য বন্দিঘরে ফেলে দিল দাহাবে। আই এপ্রিশিয়েট দিস, বাট সরি টু সে তোর সাথেও সেই কার্যসম্পন্ন হবে যার হক তোর আছে। ঠিক বললাম না নাকিব? নাকিব মুনসিফের কপালের রগ ভেসে আছে। সে পারছে না এই মুহূর্তে লিয়াকতের গলা ঘাড় থেকে আলাদা করে দিতে। আফরাজের কথায় ধৈর্য ধরে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তার কথার ধরনে সে তাকিয়ে মাথা নাড়ল। তার ঠোঁটের কোণায় পৈশাচিক হাসি ফুটল। আফরাজ তার কাছে গিয়ে লিয়াকতকে দেখিয়ে বলে, এই নাকিব মুনসিফকে চিনেছেন ফুপাজি? এই হলো নাদিম মুসাররাত ওরফে মোবারক আলী আর মেহজাবিন সিরাতের বড় পুত্র, যার বর্তমান পেশার কারণে সাফল্য একজন প্রভাবশালী পুরুষ নাকিব মুনসিফ নামে পরিচিত। মনে আছে তো, সেদিন আমার শ্বশুর শাশুড়িকে খুন করার সময় নাদিমকে পেলেন না। আমার শ্বশুর তাকে কষ্টের জীবনে ফেললেও তিনি জানতেন একদিন তার ছেলে তোদেরকে নরক দেখাবেন। সেই থেকে খবরাখবরে আমরা দুজন একে অপরের বিজনেস পার্টনারও হয়ে গেলাম। আচ্ছা, এত কথা রাখি, চলেন তো নাদিম ভাই, আপনার কাজ শুরু করেন। আমি গাড়ির উপর বসে ফিল্ম দেখি। অনেক দিন হইল ফিল্ম দেখার সুযোগ পায় না। কোথায় এই কনকনে শীতে বিবিজানকে নিয়ে বিছানায় শুয়ে রোমান্টিক হব, তা না ইঁদুরের কাছে নিজের দাম দেখাতে হচ্ছে। এ শালা আমার বোনের নামে এসব আমার সামনেই বলছিস, লজ্জা লাগে না তোর? চুপ শালা, আমি নাকি তুই? হ্যাঁ, তোরে যে মুরগি জবাই করতে দিছি সেই সক্রিয়া কর, না হলে হিরোগিরি থেকে জিরোগিরি নিয়েই থাকতি। আমি তো ছাগলকে শিকার করার খুশিতে বসে আছি। নাদিম হাসল। হিংস্র দৃষ্টিতে লিয়াকত এর দিকে তাকিয়ে গাড়ির ভেতর থেকে ধারালো ছুরি বের করে, যা দেখে অন্তর আত্মা কেঁপে উঠল জনাব লিয়াকতের। তিনি ঢোক গিলে মুখ নড়াচড়া করে, না বোঝাচ্ছে, কিন্তু যার অন্তরে শোধের আগুন জ্বলছে তাকে থামানো দেয়। নাদিম লিয়াকতের কলার চেপে মাটিতে টেনে হেঁচড়ে ফেলল, দিক বেদিক বাদ দিয়ে কট করে আলাদা করে ফেলল মাথাটা। নিভে গেল এক জল্লাদের কাহিনী। আফরাজ এর বুকেও প্রশান্তি বইল। তার দাদির কথা স্মরণে আসায় চোখজোড়া পানিতে ভরে যায়। নাদিম বিষয়টা খেয়াল করল। আফরাজ এর কাঁধে হাত রেখে আশ্বাস দিল। সে দীর্ঘ শ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, এবার মুখোমুখি হওয়ার জন্য এই কুত্তার চুল ধরে ছুঁড়ে মার গুলিস্তানে। নাদিমও বিনা দ্বন্দ্বে কাজটি করে ফেলল। নাজিবা কবে ঘুমিয়ে পড়ল তার জানা নেই। আকস্মিক শরীরে কারো হাতের স্পর্শে সে ঘাবড়ে জেগে উঠল। দেখতে পেল রুমের মধ্যে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে।
তাদের মুখশ্রী দেখে মনে হচ্ছে এ স্থানে সবকিছু স্বাভাবিক আছে। সে কাকুতি মিনতি করে বলে, আপু আমায় যেতে দিন, ওই শয়তানের বুড়ো আমাকে বিয়ে করতে চাই, প্লিজ আমাকে যাওয়ার রাস্তা করে দিন। মেয়ে দুটো চমকে গেল। তারা আসলে বুঝতে পারেনি কনে তার হবু বরকে বুড়ো কেন বলল। তাদের মধ্যে একজন বিরক্তির সুরে বলে, দেখুন ম্যাম, আপনার তো আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত অমন হ্যান্ডসাম ছেলেকে বর হিসেবে পাবেন বলে। আমরা তো দেখে ফিদা হয়ে গেছিলাম, কিন্তু এই আপনাকে বিয়ে করার জন্য তিনি আমাদের এখানে 5,000 টাকা দিয়ে আনিয়েছেন। ভাবতে পারছেন কতটা লাকি আপনি হুম। আচ্ছা এসব ছাড়েন এখন, আসেন আপনাকে রেডি করতে হবে। নাজিবা তাদের কথায় হতবাক। সে পুরোপুরি রুমটা খেয়াল করে দেখল। সে যে বন্দি রুমে ছিল এই রুম সেই রুম নয়, বরং আলিশান সৌন্দর্যের কারুকাজে সজ্জিত একটি রুমের বিছানায় সে এতক্ষণ ঘুমিয়েছিল। কিন্তু তার মনে হচ্ছে সে যাবৎ কয়েক ঘন্টা বোধহয় ঘুমিয়েছে। তাকে এই রুমে আনলো কে? শরীর শিউরে উঠল। কাপা গলায় মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলে, আমাকে এখানে এনেছে কে? মানে আমি তো আরেক জায়গায় ছিলাম, আমাকে আনলো কে একটু বলবেন? বাহরে ম্যাম, আপনার হবু বর ছাড়া আর কে ইবা আপনাকে এখানে আনার সাহস পাবেন হুম। তিনি সকলের সামনে আপনার কোমরে হাত রেখে কোলে করে এই রুমে এনে রাখছেন। এসব বলে তারা মিটমিটে হাসতে লাগল। অন্যথায় নাজিবার শরীর ঘৃণায় ঘেমে গেল। ঠান্ডার কোনো অনুভূতিও তার মাঝে হচ্ছে না। কেমনেও বা হবে যাকে ঘৃণা করে সেই লোক কিনা তার শরীরটাকে এই রুম অবধি এনেছে। দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগল সে। মেয়ে দুটো অবাক হল। তারা গিয়ে মেয়েটার পিঠে মালিশ দেয়। নাজিবার এই নিয়ে দুবার বমির কারণে শরীর একেবারে ফুরবল হয়ে পড়েছে। মেয়ে দুটো তৎক্ষণাৎ ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা করে, কেননা নাজিবার শরীরের অবস্থা দেখে তাদের মনে খটকা লেগে গেছে। মেয়েটি ভিটামিন রেডি করে নাজিবার মুখে দেয়। সে খেয়ে নিজেকে সামলে নেয়, তবুও হাত পা যেন অবশ হয়ে গিয়েছে। সে কাতর দৃষ্টিতে পুনরায়
মুচকি হাসল। তার চোখে যদি বিষের শিশি না পড়ত তবে অঘটন ঘটে যেত। দিব্য সাধনার পর পেয়েছে তার বিবিজানকে। তাই তো বাসর রাতে নাজিবার কান্নায় বলা কথাগুলোর সাপেক্ষে সেও আদরে ভরিয়ে দিল। দাহাবের স্পর্শিত স্থানগুলোতে আফরাজ স্বামী হিসেবে তার পবিত্র স্পর্শে নিজস্ব নারীকে পূর্ণ করেছে। দাহাব এহসানের হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছে, চোখের অক্ষিপল্লব ছিলে দেওয়া হয়েছে। ঘুমের জন্য ছটফটানি হচ্ছে তার শরীরে, কিন্তু কেউ নেই তাকে মুক্তি দেওয়ার। আকস্মিক খেয়াল করে দেখল ফোসকা পরা হাতের উপর বিষধর সাপ উঠে এসেছে। সে আশপাশ চোখ বুলিয়ে দেখতে লাগল কেউ আছে কিনা। বাহিরে থাকা বাতির কারণে রুমটা মধ্যে ঝাপসা আলো আসছে। সাপটি দাহাবের পুরো হাতকে পেঁচিয়ে ফেলে, যার কারণে আতঙ্কে চিৎকার করতে লাগলেন, কিন্তু কেউ চিৎকার শোনার মতো নেই। অপরদিকে অন্ধকার রুমের বাহির থেকে নাদিম পৈশাচিক দৃষ্টিতে দাহাবের মতো নরপশুর মৃত্যু উপভোগ করছে। খেলাটা তখনও শেষ হলে পারত, কিন্তু আফরাজ তার বিবিজানের উপর হওয়া নির্যাতনের শোধ তুলবে, যার কারণে নাদিম সঙ্গে সঙ্গে মেরে ফেলল না। অন্তিম পরিক্রমা আফরাজ এর হাতে রেখে দিল। নাদিম হাতঘড়ি চেক করল, ফজরের সময় হচ্ছে। গার্ডসের দিকে তাকিয়ে বলে, শোন, সবাই ওই কুত্তার দিকে নজর রাখবি, ভুলেও যাতে না মরে। ভেতরে গিয়ে পানি খাইয়ে চলে আসবি, খাবারের দানাও যেন তার পেটে না যায়। গার্ডস একসাথে ইয়েস বসো বলে গান নিয়ে পাহারা দেওয়া আরম্ভ করে। নাদিম তার গার্ডস এর দিকে আড়পোল্লক চেয়ে চলে গেল। আকস্মিক চোখের উপর বিন্দু বিন্দু পানির পোড়ায় ঘুম উবে গেল আফরাজের। সূর্যের কারণে সদ্য গোসল সেরে আসা রমণীকে দেখে চোখ জুড়িয়ে গেল তার। নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। নাজিবা গুনগুন করে চুল মুছে চেয়ারে বসল। ড্রেসিং টেবিলের পাশ থেকে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শোকাতে লাগল। আফরাজ বুকের উপর হাত ভাঁজ করে চেয়ে রইল তার অর্ধাঙ্গিনী দিকে। তখনও স্বামীকে খেয়াল করেনি নাজিবা। হিতে শাড়ির আঁচল ভাঁজ করার জন্য সেফটি পিন খুলে নেয়। এতে তার আঁচল বুক থেকে সরে ফ্লোরের উপর গড়িয়ে পড়ে। ঢোক গিলে নাজিবা চোরা চোখে বিছানার দিকে তাকায়। ওমা, বান্দা তো কবেই উঠে পড়েছে আর কেমনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভেবেই লজ্জায় বুকের উপর তোয়ালে চেপে ধরে। উম্মাদি দৃষ্টিতে বিবিজানকে দেখতে থেকে পরনে শর্ট ট্রাউজার আর ঢিলাঢালা শার্ট পরে নেয় আফরাজ। সন্তপর্ণে বিবিজানের নিকটে গিয়ে দাঁড়ায়। নাজিবা চোখের পলক অন্যদিকে ঘুরিয়ে নেয়। বিবিজানের ফর্সা পিঠে পানির বিন্দুকণা দেখে মুখ ঝুঁকে আনল। ওষ্ঠদয় কাছে নিয়ে গেল। লেহন করে পানিগুলো চুষে নেয়। শিহরণে নাজিবা বসে থাকতে পারল না। চট করে দাঁড়িয়ে আঁচলটা বুকে জড়িয়ে নেয়। আফরাজ দেখে হা হয়ে গেল। বিরক্তির গলায় আওড়ায়, নেশা দেখিয়ে পালিয়ে যাচ্ছ কেন বিবিজান? হুম, একে তো রাতে ঘুমাতে দাওনি, তার উপর সকাল সকাল চুলের পানি ছিটকে ঘুম ভেঙ্গে দিলে। এসবের শোধ তুলব, কাছে আসো। এই একদম কথা উল্টা পাল্টা বলবেন না। আমি কবে আপনাকে ঘুমাতে দিলাম না? হুম, আপনি নিজে করে এখন সব আমার উপরে দোষ চাপাচ্ছেন। বলি এত রোমাঞ্চ আসছে কোথার থেকে? হুম, প্রেমিক পুরুষের মন তার স্ত্রীর জন্য খোলা বইয়ের মতো। অবশ্য তুমি যদি এভাবে আঁচল ফেলে সিডিউস করার চেষ্টা করো তাহলে আমি পাগল হবই, তাই না? আর বলি কি, শোনো, আমি তোমার জামাই, এসব থার্ড ক্লাস কাজ না করে ডাইরেক্ট এসে বলবে জামাই আমার আদর লাগবে। আই এম অলওয়েজ রেডি টু মেক ইউ এ হ্যাপি ওয়াইফ। জামাইকে সিডিউস না করে কোলের উপর এসে বসে যাবা।
বাকি কাজ আমার, ডোন্ট ওয়ারি মাই গার্ল। বেশরমের মতো স্বামীকে বকতে দেখে নাজিবা নীরবতা পালন করতে লাগল। সেই বা কি বলবে, তার জামাই যে যে কথা বলেছে, মনে তো হয় না সে তাকে রেহাই দিবে। আপ্লুত হল, পিন করে দিয়ে হয়েছে বলে পরক্ষণে কাজল হাতে ধরিয়ে বলে, এবার কাজল লাগিয়ে দিন তো। বিবিজানের কথা মতো সে চুমু খাওয়ার লোভে একের পর এক সাজ সাজিয়ে দেয়। আয়নায় নাজিবা নিজেকে দেখে ব্লাশিং হল। আফরাজ এর দিকে তাকিয়ে বলে, এই জামাই যাও, এবার ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে চলে আসুন। সে মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আয়নায় নিজেকে দেখে বোকার মতো বলে, কি রে বিবিজান, আবারও আমাকে বকা বানালো। মন তো চাইছে কোলে নিয়ে আছাড় দেওয়ার। আমারে দিয়ে নিজের সাজ পূরণ করল, অথচ আমাকেই বকশিস দিল না। অন্যায় হলো রে, বকশিস তো নেবই। নিজের মত বকতে থেকে গোসল সেরে বের হলো আফরাজ। শীতে কাঁপতে থেকে চুল শুকিয়ে নেয়। বিছানার উপর কাপড় রেডি করা দেখে খোশমনে কাপড় পরে নিল। রেডি হয়ে রুম থেকে বের হলো। সামনে আকবরকে গোমরামুখ দেখে তার কাছে গেল। বন্ধুকে দেখে আকবর অসহায়ের সহিতে বলে, বন্ধু ও বন্ধু, তুই অপরাধী রে। আমার কষ্টে ভরা ভালোবাসা দেহ ফিরাইয়া দেহ। আমাকে তুই বন্ধুর লিস্ট থেকে বাতিল করে দিলি। মনে থাকবে, আজকাল খুব ওই নাদিম্মার সঙ্গে ঘেঁষাঘেঁষি চলছে কি হুম। আমাকে কি বন্ধু মনে হয় না? ওই ব্যাটার লগে তোর এত কি হুম। যেমনে ইগনোর মারতেছিস, মনে হয় না আর আমার লগে চলাফেরা করবি। এখন তো বড় লক্সি বন্ধু পাইলা, আমি আর কি করুম এইহানে। আজই চলে যাব। মুখ ভেটকিয়ে আফরাজ এর পাশ কেটে চলে গেল। সে হাসল তার বন্ধুর জেলাসি দেখে, কিন্তু কোথাও না কোথাও তার মনে একটা প্রশ্নের উকি দেয়। নাজিবার ছোটবেলায় কি কোনরূপ বান্ধবী ছিল না? ভার্সিটিতেও কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলাম না। ব্যাপার কি? আফরাজ সময় ব্যয় না করে নাস্তার টেবিলে চলে আসল। নাজিবা সবাইকে নাস্তা পরিবেশন করছে। দাদি শাশুড়ি চেয়ার খালি দেখে ভ্রু কুঁচকে স্বামীর দিকে তাকায়। স্বামীর প্লেটে পরোটা সবজি ভাজি দিয়ে আমতা আমতা করে বলে, আমি কি দাদিকে নিয়ে আসতে পারবো না? মানে সবাই খেতে শুরু করেছে, আমি না হয় দাদিকে নিয়ে আসি। ওই দিনের পর থেকে আর কথা বা দেখাও হলো না। খুব মনে পড়ছে, আমি কি যেতে পারি? নাজিবা নম্রতার সহিতে কথাগুলো বললেও চেয়ারে বসা সদস্যদের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া দেখা গেল। আকবর আর কুসুমা নড়েচড়ে বসল। মিসেস ফেরদৌসি করুণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকান। মেয়েটা অসময়ে কথাগুলো বলেছে, না জানে তিনি কিরূপ আচরণ করে উঠেন। ঢোক গিলে স্বামীর জ্যাকেটের হাতা চেপে ধরলেন মিসেস ফেরদৌসি। জনাব ইসমাইল মুচকি হাসলেন। স্ত্রীর দিকে নম্রতা দেখিয়ে বৌমাকে উদ্দেশ্য করে বলেন, বৌমা, সেই কষ্ট আর করতে না দেওয়ার জন্যেই তোমার দাদি শাশুড়ি পৃথিবী ত্যাগ করেছেন। হয়তো তিনি জানতেন তার শরীর নানান ব্যাধিক্রমায় নেতিয়ে পড়বে, তাই তো কিছুটি না বলে চলে গেলেন। আম্মা, তুমি বসো না বৌমা। আফরাজ, এটা কেমন ব্যবহার? বৌমাকে সামলাও। স্তব্ধ দৃষ্টিতে শ্বশুরের দিক থেকে দৃষ্টি সরিয়ে স্বামীর দিকে তাকালো নাজিবা। মুখ খুলতে নিলে আফরাজ চট করে বিবিজানকে টেনে বসিয়ে দেয়। মুখে এক টুকরো পরোটা চুবিয়ে দেয়। নাজিবা পরিবেশের শান্ততার জন্য নীরবে খেতে লাগল। আফরাজ নিজেও খেয়ে নেয়।
কেননা বিবিজানকে রুমের মধ্যে নিয়ে স্বাভাবিক করতে হবে, না হয় সে নিজেকে দোষী সাব্যস্ত করবে। শেষ টুকরো খাওয়াতে নিলে নাজিবা খেতে অস্বীকৃতি দিল। বসা থেকে উঠে রান্নাঘরে চলে যায়। সবাই এখন চা খেতে চাইবে, সেই বাহানায় রান্নাঘরে গিয়ে মুখ চেপে কাঁদতে লাগল। তার কারণে দাদিকে জীবন দিতে হলো। বুঝতে পেরেছে এই কাজটা দাহাব এহসানের ছিল। তৎক্ষণাৎ তার মনে এক প্রশ্নের হাতছানি দেয়। চায়ের কেটলি নামিয়ে মগে চিনি দুধ মিশিয়ে ভাবনায় পড়ে গেল। আনমনে বলে উঠে, সে রাতে কি হয়েছিল? আমিও বা কেমনে আফরাজের কাছে এলাম? আফরাজকেও তো স্বাভাবিক দেখে অবাক হচ্ছি। আল্লাহ জানেন এ পরিবারের সঙ্গে কত কিছু হয়ে গেল, আর সবার মূল্যে আমি দোষী। আমি যদি আফরাজের জীবনে না থাকতাম তবে হয়তো আফরাজ তার দাদির আদরের সোহাগ নিতে পারত। হঠাৎ গরম কিছুর স্পর্শে মৃদু চিৎকার করে উঠল নাজিবা। ধ্যান ভেঙে মগের দিকে খেয়াল করে দেখল গরম চায়ের কে দেখে চমকে গেল। আফরাজ হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মানুষটা কি পাগল নাকি ভেবে পেল না নাজিবা। তড়িঘড়ি কেটলি রেখে স্বামীর হাত বেসিনের সামনে এনে কল ছেড়ে দিল। ঠান্ডা পানির স্পর্শে আফরাজের হাতের লালাচে ভাব কিছুটা কমেছে। রাগান্বিত নজরে তার দিকে তাকিয়ে বলে, আপনার কি আক্কেল জ্ঞান নেই? এত গরম পানির নিচে নিজের হাত কেন রাখছেন? হুম, আমার হুঁশ না আসলে তো আপনার হাতের চামড়াও ছিলে যেত। বিবিজান তখন ভাবনায় মগ্ন, নিজেও ভাবলাম আক্কেলজ্ঞানকে গুলিবিদ্ধ করে হাতটা এগিয়ে রাখি, দেখা যাক কতটা পানি গরম হলো। যদি কম গরম হতো তখন তোমার শ্বশুর শাশুড়ি বকা খেতে হতো। তার চেয়ে বরং আমি আমার বিবিজানকে বাঁচিয়ে নিলাম। এত সুন্দরী বিবিজান থাকলে এই এক সমস্যা, স্বামীর মন অন্যদিকে যেতেই পারে না। এই মেয়ে এই গরম লালাচে জায়গায় একটু চুমু এঁকে দাও না, দেখবে ফুস করে ব্যথা উবে গেল। আফরাজের কথা শুনে মুচকি হেসে ওষ্ঠদয় তার হাতে ছুঁয়ে দেয়। কারো কাশির শব্দে দুজন আলাদা সরে গেল। কুসুমা ভাবিকে দেখে চোখজোড়া বড় হয়ে গেল তাদের। সে হেসে বলে, বলছিলাম কি আপনাদের রোমান্সের ঠেলায় চা খাওয়ার সময় চলে যাচ্ছে। ভাবি আমি আনছি, তুমি যাও বসো গিয়ে। এই শরীরে হাঁটা চলা সাবধানে করতে হবে। হুম হুম, শেষ কথাটা তুমিও মেনে চলবা বুঝলে। মিটমিটে হাসল কুসুমা। আফরাজ মাথা চুলকে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। নাজিবা লজ্জায় না পারতে জলদি চা বানিয়ে পুনরায় গরম করে টেবিলের কাছে নিয়ে এলো। কুসুমার এ অবস্থায় চা খেতে মন চাইছে না বলে রুমে বিশ্রাম করতে গেল। কি গো দাদাজান, কেমন অনুভূতি হচ্ছে আপনার? ফিলিং নাইস রাইট? আই নো আমার মতো শত্রু আপনি হাজারের মধ্যে খুঁজলেও পাবেন না। সাপটা আপনার আদর যত্ন করছে তো? 1 মিনিট কিছু খান নাই? ইস, আপনার তো পেটে রক্ত ছাড়া আর কিছু যায় না মনে হয়, রাইট? আফরাজ অফিসের নাম করে আকবরকে নিয়ে দাহাবের সেই গুলিস্তানে চলে আসে, যেখানে তার বিবিজানকে বন্দিদশায় রেখেছিল। এখন সেখানে বন্দিদশায় নিজের জীবনের শেষ সময় গুনছেন দাহাব এহসান। আকবর ভাবির শোকরোর এরূপ অবস্থা দেখে বমি করার মতো অবস্থা প্রায়। তৎক্ষণাৎ রুম থেকে পালিয়ে যায়। সে মুহূর্তে নাদিম প্রবেশ করে। আফরাজকে দেখে হেসে বলে, কাম শেষ করে হাত সাফ করে ফেলতে এসেছিস নাকি? নোপ, এত সহজে মৃত্যু কাম্য নয় এই জানোয়ারের। এর শাস্তি না আমি না তুই দিবি, দিবে শুধু তোর বোন। অনেক তো সহ্য করেছে, তারও কিছু পাওনা অবশ্য আছে। যে শাস্তি আমার দেওয়ার কথা ছিল সেটা আমি আগেই বাস্তবায়ন করে ফেলেছি।
যে যে অঙ্গ দিয়ে আমার বিবিজানের দিকে কুদৃষ্টি দিয়েছিল সবটা উপড়ে ফেলেছি। বাকিটুকু তোর বোন সাফ সূত্র করে দেবে। এমনই তোর বোন সংসারী হয়ে উঠেছে বটে। দাহাব কাতর গলায় পানি পানি করে তৃষ্ণার্ত চোখে চাইল। আফরাজ বাঁকা হেসে গার্ডসের দিকে তাকিয়ে ইশারা করে। তারা গরম কোক্ত জল এনেছে। দাহাবের মুখ খুলে সবটা ঢেলে দেয়। বেচারার গরম রক্ত জলে গলার অংশটুকু জ্বলছে যাচ্ছে। নাদিম পৈশাচিক তৃপ্তিতা অনুভব করল। আফরাজ দেখে মনে মনে খুশির হাসল। সময়ের প্রতিক্রমায় তারাও চলে গেল। অফিসে বসে বিবিজানের কথা ভাবতে থেকে চেয়ারে মাথা হেলিয়ে দিল। সে রাতে দাহাবের ভাড়াটে লোকদের প্রতিঘাত করার পরপরই যখন নাজিবার দর্শন পেল, চোখজোড়া ছানাবড়া হয়ে যায়। তার পরীর এই কি হাল! শাড়ির ব্লাউজ ছিঁড়ে পড়েছে, আঁচলের অংশটুকুও কোথাও নেই। পেট পিঠের জায়গায় মাইরের দাগ, হাতের বাহু আর কবজিতে সিগারেটের ছাইয়ের দাগ। তার মধ্যে বিবিজান ঘুমে নাকি অজ্ঞান সেটাও বোঝার জ্ঞান রইল না আফরাজের। ক্ষোভে রুমের মধ্যে পাহারা দেওয়া লোকদের গুলিবিদ্ধ করে ফেলে। নাজিমের সহায়তায় হাসপাতালে এনে প্রথমে চিকিৎসার আওতায় নেয় নাজিবাকে। নাদিমকে খেয়াল রাখতে বলে দাহাবকে ধরার উদ্দেশ্যে হিংস্র চাহনি নিয়ে বেরিয়ে যায় সে। ভাগ্য সহায় থাকায় রাস্তার মাথায় আসতেই দাহাবের গাড়ির সাথে আফরাজের গাড়ির টক্কর লাগে। দাহাব তাকে দেখেই ঘাবড়ে তার ভাড়াটে লোককে গাড়ি ঘোরাতে বলে, কিন্তু সময় সাথ দিল না তার। আফরাজ গুলি করে দেয় ড্রাইভারকে। দাহাবের কলার ধরে তার ঘাড়ে অজ্ঞানের ইঞ্জেকশন চুবিয়ে দেয়। একে তো নাজিবার আহত করা হাত নিয়ে সে ফিরছিল, পরক্ষণে আফরাজ এর আক্রমণে হুঁশ হারিয়ে ফেলল। সেই তখন গুলিস্তানে নিয়ে আসে। নাদিমকে আসতে বলে সে চলে গেল নাজিবার কাছে। নাদিম বুঝতে পেরেছিল তার ক্ষোভের অর্ধ প্রকাশ ঘটানোর সুযোগ হাতে পেয়েছে সে। বিধেয় কোনো দিকবেদিক না ভেবে লাথি মেরে লাঠি হাতে নেয়। দাহাবের পেট পিঠের অংশে লাগাতার বাড়ি দিতে থাকে, ততক্ষণ যতক্ষণ সে ক্লান্ত হয়নি। তার হাত ব্যথা উঠতেই থেমে যায়, হাঁপাতে থাকে। মাটির অংশ দাহাবের রক্তে মেখে গেছে। নাদিম পুনরায় আঘাত করতে গেলে আফরাজ কল দিয়ে বারণ করে দেয়। তার কথায় দাহাবকে বন্দি করে রাখা হলো। ভাবনা রীতি ঘটল আকস্মিক ফোনের আওয়াজে। ভ্রুকুচকে ফোন হাতে নেয়। মিসেস হিয়া নামটা দেখে অবাক হল না। স্বামীর লাশ বোধহয় পেয়েছেন তিনি। কল দিয়ে ফালতু আলাপ করবে ভেবে কলটি রিসিভ করল না। এই বদমাইশ মায়া আমার জামাইজান এর সাথে চিপকে আছিস কেন? হুম, হ্যান্ডসাম ছেলে দেখলেই গায়ে পড়তে মন চাই, তাই না? এখনই চোখের সামনে থেকে দূর হও, না হলে তোর চুল টেনে ছিঁড়ে তোর মুখের ভেতরে ঢুকিয়ে দেব। আর আপনি কি? হ্যাঁ, এখনই হাত ছাড়েন, নচেত আজ আপনার সাথে কেয়ামত হবে বলে দিলাম। বিবিজান এর অগ্নিশর্মা রূপ দেখে ঢোক গিলে হাতজোড়া ছেড়ে দিল আফরাজ। ধপাস করে মেয়েটা মাটির উপরে পড়ে যায়। আহ করে চিল্লিয়ে তার বান্ধবীদের কাছে হাত ধরার জন্য সহায়তা চাইল। তারা সহায় হয়ে তুলল মেয়েটিকে, ধরে অন্যখানে নিয়ে গেল। তারা যেতেই আফরাজ আমতা আমতা করে কিছু বলতে নিল। নাজিবা স্বামীর চেহারার ধরন বুঝতে পেরে মুখ ঝামটা মেরে ক্লাসরুমের দিকে চলে যায়। আফরাজ কপাল চাপড়ে বলে, হয়েছে আজ তো মেরা কের নেহি। কে জানে কতক্ষণ ছোট একটা ব্যাপার নিয়ে বোকা ফুল রাগ করে থাকে। যাই হোক, মহারানী আন্দাজে ক্লাসে ঢুকে গেল। এর অ্যাডমিশন নতুনভাবে করিয়ে দিয়ে আসি। নিজের মতো কথা শেষে আফরাজ সোজা হেড অফিস রুমের দিকে গেল। আফরাজ পূর্বপরিচিত হওয়ায় হেড স্যার তার স্ত্রীর অ্যাডমিশন গ্রান্টেড করলেন। তিনি আশ্বাস দিয়ে বললেন, তুমি চিন্তে করো না, তোমার ওয়াইফের কোনো ক্ষতি হবে না। আমি সবাইকে অ্যালার্ট করে দেব।
তুমি নিশ্চিন্তে অফিসে যেতে পারো। মাথা নেড়ে বেরিয়ে যায় আফরাজ। হেড স্যার নিজের কথা যথারীতি পালন করলেন। নাজিবার ক্লাসে খুব অস্বস্তি হচ্ছে। পূর্বে ক্লাস করলেও মাঝে তার বিরাট গ্যাপ যায়, যার ফলে পরিচিত মুখগুলি পরের সেমিস্টারে পদার্পণ করেছে। সে নতুন হওয়ায় সকলের দৃষ্টি তার দিকে। ঢোক গিলে নিজের দিকে ভালো করে পরখ করে নেয়। বোরকার সাথে হিজাব পিনাপ করা, মুখে মাস্ক লাগানো। খারাপের তো কিছু দেখছে না। একটা ছেলে তার পাশে এসে বসে পড়ল। শিউরে তৎক্ষণাৎ জানালার পাশ ঘেঁষে বসে নাজিবা। সে মুখ খুলতে নিলেই ক্লাসের মধ্যে ম্যাডাম চলে আসে। মিস ফারহানা ফিজিক্স নিয়ে পড়াবেন বলে বই খুললেন। নাজিবার একটা মাস গ্যাপ গেল, তাই সে এবারের পড়ায় নিজের দক্ষতা দেখিয়ে দিবে বলে ভেবে রেখেছে। অফিসের কাজ শেষ করে আফরাজ খেয়াল করল একটা 30 মিনিট পার হয়েছে। তড়িঘড়ি বিবিজানের কথা মাথায় আসতেই সে ভার্সিটির দিকে চলে এলো। কলার ঠিকঠাক করে সামনে এগোতে নিলেই তার পা জোড়া থেমে যায়। হাত মুঠোবদ্ধ করে সামনের দিকে চেয়ে রইল। হেসে হেসে নাজিবা তার ক্লাসমেট যে তার পাশে বসে ছিল তার সঙ্গেই কথা বলছে। ছেলেটা মন্দ নয়। নাম নিলয়, চশমা এঁটে রাখা, বোকা ছেলের মতো দেখতে হওয়ায় কেউ তার সঙ্গী হয় না বিধায় নাজিবাকে পেয়ে সেও এক বান্ধবী পেল ভেবে খুশি হল। হঠাৎ নাকে ঘুষি লাগায় চিৎকার করে মাটির উপরে পড়ে যায় নিলয়। বেচারা হতভম্ব হয়ে গেল। তার সামনে অচেনা যুবককে দেখে ঘাবড়ে গেল। ভাবল সে কোনো ভুলভাল কিছু করেছে কিনা সেই চিন্তায়। কিন্তু নাজিবার আচরণে দ্বিগুণ চমকালো। সে যুবককে আঁকড়ে ধরে ফসুর ফাসুর কি যেন বলে তার কাছে এলো। নাজিবাকে দেখে ভ্যা ভ্যা করে কান্না করা শুরু করে দিল। আফরাজ বোকা বনে গেল। তার বিবিজানের সঙ্গে অন্য পুরুষকে দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই তো দিকবেদিক ভুলে ঘুষি মারল। মাথা চুলকে নিলয়কে টেনে দাঁড় করাই। তার পিঠে চাপড় মেরে বলে, ওহ, আমার ওয়াইফের সঙ্গে ভালোই বন্ধুত্ব করছো দেখি। শোনো, তোমাদের বন্ধুত্ব আজীবন অটুট রাখতে তোমাকে একটা কাজ দেব, পাশে আসো। নাজিবা অতীব আগ্রহ নিয়ে শুনছিল। শেষের কথায় মুখ বাঁকালো। এত কি পার্সোনাল কথা কে জানে। আফরাজ আর চোখে বিবিজানকে দেখে গম্ভীর কণ্ঠে বলে, শোন, একদম ন্যাকামি করবি না। আমার বউয়ের সঙ্গে উল্টাপাল্টা কিছু করার চিন্তাও করলে না। ডাইরেক্ট পকেট থেকে গুলি বের করে আখিরাতের টিকিট তোর হাতে ধরিয়ে দেব। এবার থেকে তুই ওর গার্ড বুঝছিস। 24 ঘন্টার মধ্যে যত ঘন্টা নাজিবা ভার্সিটির মধ্যে কাটায়, তার সেফটির পুরো দায়িত্ব তোর উপর দিলাম। কোনো ভুল হলে। পকেটে হাত রেখে গুলির দিকে ইশারা করে বোঝালো। নিলয় ভীতিকর মুখে বলে, না না, বসো, আপনি যা বলবেন তাই। ভাবি আমার বোন সমান। একদম উপরওয়ালার নামে কসম খেয়ে বললাম। আফরাজ মাথা নেড়ে বলে, হয়েছে, হাত নামা। প্রিটেন্ড বি নর্মাল ইয়াং ম্যান। নর্মালের চেয়ে গুলি দেখেই হিসি ধরে গেল। মনে মনে নিলয় বলল। ঢোক গিলে হাতের বেবি ফিঙ্গার দেখালো। আফরাজ যাওয়ার জন্য ইশারা করে। তাকে আর পাইকে পালিয়ে যায় একেবারে। আফরাজ বাঁকা হেসে বিবিজানের কাছে আসতে গেলে দেখল মহারানী আগেই গাড়িতে বসে পড়েছে। সেও মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। অথচ তাদের গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একজোড়া চোখের মালিক চেয়ে রইল। তার হাতের মধ্যে থাকা ফাইল চেপে ধরে মুচড়ে ফেলে দেয়। আফরাজ এর গাড়ির চলে যেতেই সেই চোখের মালিকও নিশ্চুপে চলে গেল। 4 মাস পর কুসুমা ভারী পেট নিয়ে বেকনিতে বসে আছে। চেহারায় মলিনতা ভাব। বলা যায় গর্ভবতী নারীদের সৌন্দর্যের আদল বাড়তে থাকে। কিন্তু যাবৎ কয়েক মাস চিন্তা চেতনায় তার শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছে।
আজকাল স্বপ্নেও অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যা তার মনকে খিটখিটে স্বভাবের করে দিয়েছে। নাজিবা রুমের বাহিরে এসে দরজা নাড়ল। কুসুমার ধ্যান ফিরল। তপ্ত শ্বাস ফেলে বলে, আসো ভাবি। নাজিবা এসে কুসুমার মলিনতা দেখে কপাল চাপড়ে বলে, আহারে ভাবিজি, ভাইয়া মাত্র 1 মাসের জন্য ঢাকা গেছেন, এ নিয়ে মন খারাপ করে থাকলে হয় নাকি? 4 মাস শেষ হতে চলেছে আপনার। যত জলদি সম্ভব আমাদের চাম্পকে আমাদের কোলের ঝুড়িতে দিয়ে দাও। মাশাআল্লাহ নাজিবা, তুমি পারো বটে, তোমার মন খারাপ হয় না। আফরাজ ভাইয়া তো 2 মাস অবধি বাসায় ফিরছেন না। অফিসের নাম করে তিনি আগে গিয়েছেন। তারপর তো তোমার ভাইয়া, তিনি না হয় কল দেন আমায়। আফরাজ ভাইয়া তো কল অবধি দেন না। আপনি কেমনে সহ্য করছেন ভাবি? কুসুমার কথায় মুচকি হাসল, নম্র গলায় আওড়ায়, কে বলছে উনার সাথে কথা হয় না? হয়তো কথা স্বপ্নে আর মনে। তিনি আমার অপেক্ষার পরীক্ষা নিচ্ছেন। তিনিও আমায় তত ভালোবাসে যতটা আমি বাসি। ভাবি আপনি তো জানেন না 4 মাস আগের কাহিনী। এখন না হয় বলি, ভার্সিটির অফ ডেতে আফরাজ এর সাথে ঘোরার প্ল্যান করেছিলাম, কিন্তু তার এজেন্ট কোথাও যেতে হচ্ছিল বলে তোর জড়ো করে চলে যায়। কি এমন কাজ? আমার সন্দেহ হওয়ায় পিছু নিলাম। তখন যা দেখলাম, বিশ্বাস করুন ভাবি, যেখানে দাহাব আমায় বন্দি রেখেছিল সেখানেই তাকে বন্দি বানিয়ে রেখেছিল আফরাজ। তাকে জানে প্রাণে মারল না কেন তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আফরাজ যতক্ষণ ছিল টর্চার করেছিল তবুও মারেনি। দাহাব এহসান এর শরীরে কঙ্কাল ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না। তখনই আমি খেয়াল করলাম আফরাজ চলে যায়। রুমের আশপাশে কোনো গার্ডসও নেই। আমার চোখে বাবা মায়ের খুনের দৃশ্য, আমায় শারীরিক মানসিক অত্যাচারের দৃশ্য ফুটে উঠায়। কাউকে না বলে আমি নিজ হাতে খুন করে দেয়। না জানে পুলিশ কেমনে জেনেছিল। পুলিশ অবধি জেনে গিয়েছিল। তাই তো পরিস্থিতি সামলাতে আফরাজ এর খুব কষ্ট হচ্ছিল। আমি আমার দোষও স্বীকার করেছি। কিন্তু তিনি যে রাগ করে 2 মাস কথা বলবেন না, আর 2 মাস পরই ঢাকা চলে যাবেন কে জানত। বেদনাময় চোখের জল মুছে কুসুমার হাত ধরে বলে, বাদ দাও ওইসব কথা। দেখবে ভাইয়াও ফিরবেন, উনিও ফিরবেন। তরফরিয়ে রুমের মধ্যে চলে এলেন মিসেস ফেরদৌসী। 2 বৌমাকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে হা হয়ে গেলেন। কোমরে হাত রেখে নাজিবার কান মলে দেন। সে মৃদু চিৎকার করে বলে, আরে আরে, ডোন্ট বিহেভ লাইক এ ট্রিপিক্যাল শাশুড়ি মমো। ইউ আর মাই রিয়াল মমো। উম্মা। মিসেস ফেরদৌসির গালে চুমু দেয়। তিনি হেসে বলেন, পাকা বিচ্ছু তুই একটা। যা রেডি হো, আজ তোর বৌভাতের অনুষ্ঠান। এমনিতে পড়ালেখার মাঝে অনুষ্ঠান রাখার সময় পাস না, এখন পেয়েও হাতছাড়া করছিস। এখনই রুমে যা। নাজিবা শুনে মলিন হেসে বলে, কি বা হবে এই অনুষ্ঠানে বলুন? আপনার ছেলের তো আমাকে একা ফেলে যাওয়ার বেশি শখ। কাছে আসতে না আসতেই দূরে চলে যান। এতটুকু ভাবে না আমার হৃদয়ের আঙ্গিনায় কি রকম অনুভূতি কাজ করছে। অত্যন্ত ক্ষমা করে হলেও কাছে আসতে পারতেন। একটুখানি বুকে জড়িয়ে ধরে বলতে পারতেন, ভালোবাসি, বিশ্বাস করি তোমায়। তাও বললেন না। আর কিছুটি না বলে নীরবে রুম ত্যাগ করল। মিসেস ফেরদৌসী আর কুসুমা একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। কুসুমা একলা হাতে রেডি হতে পারবে না বলেই মিসেস ফেরদৌসী এসেছেন। রুমে এসে বিছানার উপর জর্জেট শাড়ি, সেই সাথে ম্যাচিং জুয়েলারি রাখা দেখে সেগুলোতে হাত বুলালো নাজিবা। শাড়ির রংটা হলো সিলভার ব্ল্যাক, তার ফেভারিট কালার বটে। ভেবে নিল তার শাশুড়ি মা রেখেছেন এই সেট। সন্তর্পণে গুনগুন করে মনের কষ্ট লুকাতে মুখের ফেসিয়াল করতে লেগে পড়ে।
রাত প্রায় 9টা বাজছে। জনাব ইসমাইল হেসে সকলের সাথে বৌমার পরিচয় করিয়ে দিচ্ছেন। তার ছেলের অতীব উন্নতির গুঞ্জে তিনি গর্বিত। কুসুমাকে সাথে নিয়ে গোমরা মুখে বসে আছে নাজিবা। তার কাছে মনে হচ্ছে সে একটা পুতুল। আর সবাই পুতুলকে দেখে কমপ্লিমেন্ট মেরে টেরে চলে যাচ্ছে। বিরক্তি নিয়ে উঠতে গিয়েও পারল না। তার শ্বশুর শাশুড়ির হাস্যোজ্জ্বল মুখশ্রীতে গম্ভীরতা শোভা পাক তা সে মোটেও চাইছে না। আফরাজ এর ফুপি ফুপার ছেলে মেয়েরা এসে ভিড় জমালো। সবার চোখের দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। কোনো ইনভেস্টিগেশন করবে ভেবে ভয় জমে গেল। কুসুমা মুচকি হেসে বলে, এই ফাজিল তোরা নতুন বউরে ভয় লাগাচ্ছিস কেন? যা ভাগ এখান থেকে। বললেই হলো নাকি? একদম যাব না ভাবি, তুমি জানো আমাদের নতুন ভাবির জন্য অনেক শর্ত জমিয়ে রেখেছি। যদি না মানো তাহলে আফরাজ ভাইয়াকে বলে তোমাকে বিদায় করে দেব। আচ্ছা বাচ্চু, আগে আমাকে চিনে এসো, তারপর কথার কথা বলিও। মেয়েটিকে চোখ টিপ দিল নাজিবা। কথাটি শুনে ঢোক গিলল মেয়েটি। তবুও আফরাজ এর কাজিনের দল তাকে ছাড়ল না। মুরব্বিগণকে একসাথে রেখে নাজিবাকে নিয়ে কাজিনপক্ষ ছাদে নিয়ে যায়। সেখানে ঠান্ডা হাওয়ার কারণে নাজিবা সমেত সকলেই জ্যাকেট পরে নেয়, যেন ঠান্ডার কারণে অসুস্থ না হয়। এর মাঝে হিটার অন করে দেয় আফরাজ এর কাজিন। নাজিবাকে মাঝখানে বসিয়ে সকলে আবদার করে উঠল একটা গান শোনানোর জন্য। নাজিবা আমতা আমতা করে বলে, আসলে আমি না গান পারি না, আমার গলার সুর ভালো না মোটেও। কথাটি বলে সে মাথা নিচু করে নিল। এ কথায় কারো মাঝে প্রভাব ফেলল বলে মনে হলো না, বরং তারা একসাথে হেসে বলে, আপনি না পারলেও আপনার পার্টনার তো আছেই, তার সাথে ডান্স উইথ সং দুটোই দেখান। নাজিবা চমকে গেল। মুখ খুলতে নিলে কেউ তার হাত চেপে ধরে। গরম পুরুষালী হাতের স্পর্শে শিহরিত হল সে। ছলছল চোখে হাতের মালিকের দিকে তাকায়। ঠোঁটের কোণায় মুচকি হাসি আফরাজের। সকলের দৃষ্টি অপেক্ষা করে বিবিজানের কানের কাছে ওষ্ঠদয় ছুঁয়ে বলে, হ্যাপি বার্থডে মাই গার্ল, উইশিং ইউ অলওয়েজ উইথ মি ইনশাআল্লাহ। নাজিবা হতবাক, আজ তার জন্মদিন অথচ তারই মনে নেই। সে প্রশ্নাতীত দৃষ্টিতে তাকায়। কুসুমা এসে বলে, ভাইয়া তোমার জন্মদিনের জন্য আগেভাগে কাজ সেরে ফেলতে 2 মাসের জন্য ঢাকা চলে গিয়েছিল। তার পূর্বের 2 মাস তোমার উপর রাগে নয়, বরং কাজের চাপে পড়ে কথা অবধি বলার সময় সুযোগ পাননি তিনি। তাই তো আজ তোমার জন্মদিনে স্বয়ং সামনে দাঁড়ানো। তিনি যে আসবেন এটা আমরা সবাই জানতাম, শুধু তুমি ছাড়া। নাজিবা মুখ ফুলিয়ে রেলিং ধরে বুকের উপর হাত গুজে দাঁড়িয়ে যায়। তার অভিমান হলো এত কষ্ট না দিয়ে স্বাভাবিকভাবে বললেও পারত মানুষটা। তা না বলে নিজের মতো কাজ করে বেরালো। হঠাৎ কোমরে হাতের স্পর্শে চোখ বুজে নিল নাজিবা। মৌনভাবে বিবিজানকে ধরে মুখোমুখি ঘুরিয়ে নিল। গানের টিউন বেজে উঠায় আফরাজ তার বিবিজানকে পুনরায় ঘুরিয়ে নেয়। নাজিবাকে উল্টো পিঠ ঘুরিয়ে দুজন তাদের বিপরীত দিকে মুখ করে দাঁড় করিয়ে নেয় আফরাজ। লজ্জায় নাজিবা চোখ বুজে রইল। আফরাজ নাজিবার কোমরে হাত রেখে এক হাতে তার পিঠ চেপে ধরল। মুখটা ফিরিয়ে নেয়, কপালে চুমু খেল। সকলে দেখে মিটমিটে হেসে শীষ বাজাতে লাগল। গানের টিউন টেনে এক সাইডে করা হলো। নাজিবা হাতজোড়া আবদ্ধ রেখে আফরাজ এর দিকে তাকিয়ে রইল। দুজন মৃদু মৃদু হাঁপাচ্ছে। নাজিবার তো লজ্জায় কাতর অবস্থা। সে না পারছে পালাতে, না পারছে স্বামীকে থামাতে। কিন্তু বলতে গেলে তারও এই মুহূর্ত এমন সুন্দর দিনের অপেক্ষা ছিল। আজ না হয় লজ্জাকে আটক করে নিল। নাজিবার মাথা হালকা করে ঝুঁকে থাকায় তার ওষ্ঠ জোড়া কাঁপছে।
আফরাজ এক পা ভাঁজ করে বিবিজানকে ঝুঁকিয়েছে। সকলে তাদের কাপল পারফরম্যান্সের মুগ্ধতায় হাততালি দিয়ে উঠল। দুজনের ধ্যান ফিরল তখনই। নাজিবা লজ্জার রেশ পুরোপুরি আঁকড়ে ধরল। এক ছুটে ছাদ থেকে পালিয়ে যায় সে। আফরাজ সমেত সকলে হেসে দিল। তারাও নিচে চলে আসে। আফরাজ কেক অর্ডার করেছিল, তা পরিবেশন করা শেষ। নাজিবার পাশে গিয়ে দাঁড়ালো সে। দুজনে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক। পরক্ষণেই মুচকি হেসে আফরাজের গালে চুমু এঁকে দিল নাজিবা। তারপর ছুরি হাতে নিল কেক কাটার জন্য। কেক কাটতে নিলেই হঠাৎ করে বড়জোর একটা ব্লাস্ট হয়। চলবে।